আমাদের ভাই হয়েছে শুরু তো হয়েছে না? বোঝা যায় না কেন? ও আচ্ছা, না আমার এখানে হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। জীবের প্রজনন পর্ব 2-তে তোমাদের আবার সবাইকে স্বাগতম। আমি অপি ভাইয়া আবার চলে আসছি তোমাদের মাঝে। আশা করি তোমরা সবাই ভালো আছো। ভাইয়াকে শোনা যাচ্ছে কিনা একটু কমেন্টে জানিয়ে দিও, এবং যারা জয়েন হয়েছে তারা তাদের বন্ধুকে একটু দ্রুত মেনশন দিয়ে দাও। আমরা সবাই একসাথে ক্লাসটা একটু পরেই শুরু করে দেব। তোমাদের সাথে আমিও ক্লাসটাতে জয়েন হয়ে যাই। কি অবস্থা সবাই, কেমন আছো? ভাইয়া অনেক ভালো আছে, তোমরা কেমন আছো? অনেকেই জয়েন্ট হয়ে গেছে। তোমরা তোমাদের ফ্রেন্ডদেরকে একটু মেনশন করে দাও। তিথি রয় লিখছে নমস্কার দাদা, নমস্কার। অনেকে সালাম দিছে, সবাইকে ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া অনেক ভালো আছি, তোমরা সবাই কেমন আছো? সাউন্ড ক্লিয়ার কিনা একটু আমাকে জানাও কমেন্টে। পারবিন আক্তার লিখছে আলহামদুলিল্লাহ, ভালো আছে সবাই। তৌসিফ লোডশেডিং প্রবলেম। আমরা 1-2 মিনিট একটু ওয়েট করি, তোমাদের বন্ধুরা যাতে সবাই চলে আসতে পারে। আসলে আমরা একসাথে ক্লাসটা শুরু করব। এই যে লাবণ্য শাহ সবাইকে মেনশন দিচ্ছে, এদিকে হচ্ছে শিমুলও দিছে। সবাইকে মেনশন দিয়ে দাও। দেখি আমি কাউকে মেনশন দিতে পারি কিনা। না, এভরিওয়ান আসবে না। ওকে, শিমুল বলছে কেমন আছেন ভাইয়া? ভাইয়া ভালো আছি, তুমি কেমন আছো? এই যে মোবারক চলে আসছে, ওয়ালাইকুম আসসালাম মোবারক। ওকে, মোটামুটি আমরা অনেকে চলে আসছি। আমরা আর একটু ওয়েট করব, তারপরেই আমরা শুরু করব। অল ক্লিয়ার ভাইয়া। জুলি চলে আসছে, এই যে ফারিয়া সবাইকে মেনশন দিচ্ছে। তোমরা তোমাদের জানাশোনা সবাইকে মেনশন দেওয়া শুরু করে দাও। অল ডান। ওকে, সৌরভ ইসলাম লিখছে এভরিওয়ান দিয়ে। ভিডিও চলতেছে তো মনে হয় এভরিওয়ান দিয়ে মেনশন করা যাবে না, এই জন্যই। এই যে আজবির চলে আসছে। বায়োজিৎ আসলে আমাকে সবাই একটু বলো তো। ও আমাকে প্রত্যেক ক্লাসে বলে যে ভাই ক্লাস করতেছি, এখন পর্যন্ত আসেনি আমার ক্লাসে। এই যারা বায়োজিৎকে চেনো আসলে আমাকে বলো তো যে বায়োজিৎ আসছে। সাদিয়াল আফরিন জুলি লিখছে আপনি অনেক ভালো ক্লাস করান, ধন্যবাদ তোমাকে। আমাদের মাধ্যমে তোমরা কিছু শিখতে পারলে ওটাই আমাদের হচ্ছে অর্জন। ঠিক আছে, তোমাদের পড়ানোর জন্যই আমরা। তো তোমরা ভালো স্টুডেন্ট দেখে, তোমরা ভালো পারো দেখে আমরা ভালো পড়াতে পারি। ঠিক আছে, তো ভালো পড়ানোর ক্রেডিট আমাদের থেকে তোমাদের বেশি, কারণ তোমরা সেটা অ্যাকসেপ্ট করতে পারো ভালোভাবে, তাই না? একটা জিনিস তুমি যদি লক্ষ্য করো, আমরা যারা টিচার আমরা কিন্তু পরে চলে যাই, তাই না? কিন্তু স্টুডেন্টরা সেটা শেখে, শেখার পরে সেটা পরীক্ষার হলে যে খাতায় লেখে। অর্থাৎ কি, একটা টিচারের কিন্তু কেউ ভুল ধরতে পারে না, কিন্তু একটা স্টুডেন্টের কিন্তু ভুল ধরে অনেকেই। কারণ সে যখন ওই জিনিসটা শিখতেছে আসলে অ্যাকুরেটভাবে শিখতেছে কিনা, দেন হচ্ছে সেটা প্রপারলি পরীক্ষার এক্সাম হলে সেটাকে হচ্ছে ডেলিভারি করতে পারতেছে কিনা, এটা একটা স্টুডেন্টের জন্য অনেক বড় একটা কঠিন কাজ।
ঠিক আছে? তো আমি মনে করি টিচারের থেকে স্টুডেন্টের সংগ্রাম বা যুদ্ধ আরও বেশি। তো টিচাররা তো পড়ায়, কিন্তু সেই পড়াটা স্টুডেন্টরা অ্যাকসেপ্ট করতে পারতেছে কিনা বা অ্যাকসেপ্ট করার ক্যাপাবিলিটি কেমন, সেটা কিন্তু স্টুডেন্টের উপরে ডিপেন্ড করে। সো আমি মনে করি যে ভালো পড়ানোর জন্য ভালো টিচার হওয়ার থেকে ভালো স্টুডেন্ট আরও বেশি দরকার। তো তোমরা সবাই অনেক ভালো স্টুডেন্ট আমরা জানি, তাই না? এই যে মহিত লিখছে বায়োলজি 12 চ্যাপ্টার কি আমি নেব নাকি, মেবি এরপরে মনে হয় তোমাদের সুমি আপু নেবে, দেন আমি আবার নেব। ওকে, চলো আমরা শুরু করি। আমাদের মোটামুটি অনেকেই চলে আসছে, আর যারা আসে নাই তাদেরকে মেনশন করে দাও, আসতে শুরু করে দিক, আমরা আমাদের ক্লাস শুরু করে দিই। ঠিক আছে, জাস্ট এ মিনিট। আচ্ছা, আজকে আমরা পড়বো হচ্ছে জীবের প্রজননের পার্ট 2 বা পর্ব 2। আমরা গতকাল বা গত সপ্তাহে পড়েছি হচ্ছে উদ্ভিদের প্রজনন। আজকে আমরা পড়বো প্রাণী প্রজনন। তো প্রজনন পড়ানোর আগে আমি 1 মিনিট একটু কথা বলে নিতে চাই, যেটা হচ্ছে যে আমাদের ইনভায়রনমেন্টে বা হচ্ছে আমাদের সামাজিক বা সমাজে যেভাবে গ্রোথ হয় বা যেভাবে আমাদের বেড়ে তোলা হয়, তো সেখানে আমরা হচ্ছে প্রজনন শব্দ শুনলে সবাই দেখবো একটা, সবার ভিতরে একটা জড়তা ভাব চলে আসে, সবাই একটু কুঁচকে যায়, তাই না? আমরা আসলে এটা নিয়ে কথা বলতে চাই না, কিন্তু আমাদের কিন্তু এটা নিয়েই বেশি বেশি কথা বলা উচিত। যেমন আমরা যদি দেখি যে প্রত্যেক মেয়েরই আছে প্রত্যেক মাসে একটা ম্যানস্ট্রুয়েশন হয়, যেটা একটা সার্কেলের মাধ্যমে। এটা কিন্তু ওই মেয়েটাকে আরও বেশি যত্ন করা উচিত বা ওই বিষয়কে আরও বেশি সচেতন করা উচিত। কারণ কি, আজকের দিনে মেয়ে আগামী দিনে কিন্তু একজন মা। তো একজন ভালো মা হতে হলে তাকে কিন্তু এই সব জিনিসগুলো ভালো করে জানতে হবে বা এইগুলো পরিচর্যা করা লাগবে। ঠিক আছে? তো আমরা যেটা করি সেটা হচ্ছে যে প্রজনন বা রিপ্রোডাকশন নিয়ে যখনই কথা ওঠে, আমরা সবাই লজ্জায় দুমড়ে মুচড়ে যে কি একটা পাপ করে ফেলছি এরকম একটা ভাব চলে আসে। আশা করি এটা আস্তে আস্তে তোমাদের ভিতর থেকে কমে যাবে, জড়তাটা চলে যাবে। তো আমরা আজকে পড়ব প্রাণীর প্রজনন। ঠিক আছে, যেটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট ফর মেন অ্যান্ড ওমেন। কারণ অ্যাজ এ আমরা পার্সন হিসেবে আমাদের ফিউচার বংশধর সবাই চায় তার বংশধর রেখে যেতে, কারণ তার মানুষ চিরজীবী না। আমাদের পৃথিবীর তৈরি থেকে আজ পর্যন্ত কিন্তু এই প্রজনন বা রিপ্রোডাকশনের মাধ্যমেই তার বংশধর টিকে আছে বা মানুষের অস্তিত্ব টিকে আছে, তাই না? তো সবাই চায় তার চিহ্ন রেখে যেতে। তাই এই চিহ্ন রেখে যাওয়ার জন্য আমাদের এই রিপ্রোডাকশনটা খুবই গুরুত্বপূর্ণ, যেটা আমাদের একাডেমিক লাইফে তো লাগবেই, প্লাস প্র্যাকটিক্যাল লাইফে তো এর কোনো মূল্যর কোনো সীমা নেই। ঠিক আছে, তো চলো আমরা শুরু করে দিই প্রাণীর প্রজনন। ওকে, কি আজমির কি লিখছে? বাইজিৎ হোসেন আসছে। ওকে, বাইজিৎ হোসেন আসছে। প্রথমে দেখো হচ্ছে এখানে আছে যে প্রাণীর প্রজনন। তো আমরা গত সপ্তাহে পড়ছি উদ্ভিদের প্রজনন কী ছিল, যে একটা পুং গ্যামেট আর একটা স্ত্রী গ্যামেট যখন ফিউশন ঘটে কি করে, একটা আমার জায়গোট তৈরি করে, তাই না? আর জীব যে প্রক্রিয়ায় তার বংশধর রক্ষা করে তাকে কি বলছিলাম, জীবের প্রজনন, তাই তো? এখন এসব প্রাণীর প্রজনন কি, মেনলি হচ্ছে প্রাণী প্রজনন হওয়ার জন্য আমাদের দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে আমার পুং গ্যামেট, যেটা উদ্ভিদের ক্ষেত্রে ছিল, মানুষের ক্ষেত্রে সেটাকে আমরা বলি শুক্রাণু বা স্পাম, যেটা হচ্ছে আমাদের মেল বডিতে উৎপন্ন হয়। আর একটা হচ্ছে ডিম্বাণু বা হচ্ছে আমার ওভারি, সেটাকে আছে আমরা কোথায় তৈরি হবে, ওমেন বডিতে। তো যখন আছে আমার দুইটা জিনিস একসাথে ফিউশন করবে তাকেই বলা হয় প্রজনন। প্রজনন দুই ধরনের আছে, একটা হচ্ছে আমার কালো, কেন কালার, কোন কালার হলে ভালো হয় বলো সবাই আমাকে। আগে আমি শুরু করি সাদা দিয়ে। কি বলছি যে প্রজনন হচ্ছে দুই ধরনের আছে, একটা হচ্ছে আমার যৌন প্রজনন, আর একটা হচ্ছে অযৌন প্রজনন। এই অযৌন প্রজনন অনেকভাবেই হতে পারে। মেনলি হচ্ছে নিম্ন শ্রেণী প্রাণীদের হয়, এটা হচ্ছে মুকুল উৎপাদনের মাধ্যমে হতে পারে, প্লাস হচ্ছে বিভাজনের মাধ্যমে হতে পারে, আরও অনেকভাবে হচ্ছে আমাদের অযৌন প্রজননটা হতে পারে। মেনলি আজকে আমরা পড়বো হচ্ছে যৌন প্রজনন। যৌন প্রজননের ক্ষেত্রে কি বলছে, কালার বোঝা যায় কিনা আমাকে একটু বলো তো সবাই। লেট হয়ে গেল? না, লেট হয়নি।
আচ্ছা, যৌন প্রজননের ক্ষেত্রে আমাদের কি লাগবে? দুইটা গ্যামেট লাগবে, একটা হচ্ছে আমার হচ্ছে মেল বা পুং গ্যামেট, আরেকটা আমার লাগবে হচ্ছে স্ত্রী গ্যামেট। আর এই দুইটা গ্যামেট যখন একসাথে ফিউশন হবে, ফিউশন হবে কি হবে? নিষেক সংগঠিত হবে বা একটা জায়গোট তৈরি করবে। আচ্ছা, মানুষ কিন্তু একটা মাত্র কোষ থেকে উৎপন্ন হয়, ঠিক আছে? এটা উৎপন্ন হয়ে এখন পরবর্তীতে অ্যাডাল্ট মানুষ হওয়া পর্যন্ত সেই মানুষের বডিতে কোষ থাকে 10^13 ট্রিলিয়ন। এই যে এখন আমি একজন অ্যাডাল্ট পারসন, আমার বডিতে কিন্তু এখন 10^13 ট্রিলিয়ন কোষ আছে, কিন্তু আমার যখন মানে ভ্রূণ তৈরি হয়েছিল তখন মাত্র সেল ছিল কিন্তু একটা কোষ ছিল, ঠিক আছে? তো আমরা জানলাম যে প্রাণী প্রজনন কি? প্রাণী প্রজনন হচ্ছে যে দুইটা ভিন্ন গ্যামেট, একটা পুং আর একটা স্ত্রী গ্যামেট যখন একসাথে যুক্ত হয়ে নতুন একটা জায়গোট তৈরি করে তাকে হচ্ছে প্রজনন বলে। প্রজনন দুই প্রকার, একটা হচ্ছে যৌন প্রজনন আর একটা হচ্ছে অযৌন প্রজনন। যৌন প্রজননের ক্ষেত্রে আমাদের কি হয়? দুইটা ভিন্ন গ্যামেটের প্রয়োজন হয়, কিন্তু অযৌন প্রজননের ক্ষেত্রে সেটা আমাদের প্রয়োজন হয় না। এটা আমাদের মুকুলোদ্গমনের মাধ্যমে হতে পারে, খণ্ডায়নের মাধ্যমে হতে পারে, বিভাজনের মাধ্যমে হতে পারে, আর এক্সট্রা অনেক কিছুর মাধ্যমেই হতে পারে, ঠিক আছে? এখন শোন, নিষেক জিনিসটা কি? নিষেক হচ্ছে ওই যে আমার হচ্ছে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট একসাথে ফিউশন হলো, সেটাকে বলা হয় হচ্ছে মানে নিষেক। জিনিসটা কি আমি যদি একটু বোঝাই তোমাদের ছোট করে, মনে করো একটা স্পাম আর একটা ওভাম, এই দুটো কি? এই দুটো কিন্তু আমাদের হ্যাপ্লয়েড মানে কি? একপুস্তক ক্রোমোজোম, যেটা আমাদের হচ্ছে আমাদের বডিতেই হচ্ছে মিওসিস প্রক্রিয়ার মাধ্যমে একটা থেকে চারটা সেলের মাধ্যমে এইগুলো তৈরি হয়েছিল। স্পাম যে প্রক্রিয়া তৈরি হয় তাকে বলা হয় স্পার্মেটোজেনেসিস, যেটা আমাদের হায়ার লেভেলে আছে, তোমাদের এখন দরকার নেই, জাস্ট আমি জিনিসটা বোঝাই দিচ্ছি যাতে তোমরা বুঝতে পারো। এই জিনিসটা কিন্তু তোমাদের নেই, ঠিক আছে? তাহলে কি বুঝি? স্পাম যে প্রক্রিয়ায় তৈরি হবে বা শুক্রাণু যে প্রক্রিয়ায় তৈরি হবে তাকে বলা হয় স্পার্মেটোজেনেসিস, আর ওভাম বা ডিম্বাণু যে প্রক্রিয়া তৈরি হবে তাকে বলা হয় ওজেনেসিস। এই দুই প্রক্রিয়ায় আমাদের কি হলো? হ্যাপ্লয়েড শুক্রাণু এবং ডিম্বাণু তৈরি হলো। কারণ হ্যাপ্লয়েড কেন হতে হবে এটা কিন্তু আমি গত ক্লাসে বলে দিয়েছিলাম, যে আমরা হচ্ছে সাধারণত মানুষের বডিতে তোমার হচ্ছে দুই ধরনের কোষ থাকে, একটাকে বলা হয় সোমাটিক বা দেহকোষ কোষ। আচ্ছা, আমি একটু বলে দিই, দুই ধরনের কোষ থাকে, কোষ হচ্ছে দুই ধরনের, একটাকে বলা হয় দেহকোষ, আরেকটাকে বলা হয় জনন কোষ। তো এই দেহকোষে আমাদের ক্রোমোজোম সংখ্যা থাকে 44 বা 22 জোড়া, ঠিক আছে? আর জনন কোষে আমার হচ্ছে ক্রোমোজোম সংখ্যা থাকে হচ্ছে 2টি বা 1 জোড়া। তো এই আমার হচ্ছে 44 আর 2 মিলে কত হচ্ছে 46, অর্থাৎ টোটাল হিউম্যান বডিতে আমার ক্রোমোজোম থাকে আছে 46 বা 46টি। এটা কিন্তু মানুষের ক্ষেত্রে, যেমন কবুতর যদি বলো, কবুতরের ক্ষেত্রে কিন্তু ক্রোমোজোম সংখ্যা থাকে 80 বা 80টি, ঠিক আছে? পেঁয়াজের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে কিন্তু আমার 16টি। আবার হচ্ছে তোমার পাটের ক্ষেত্রে ক্রোমোজোম থাকে আরও কম, মানে আরও বেশি, মানে 20টা থাকে, ঠিক আছে? তারপর হচ্ছে আমার আলু খাই না আমরা, আলুতে কিন্তু আমাদের ক্রোমোজোম সংখ্যা থাকে 24। তো এগুলো আমাদের জানার দরকার নেই। আমরা যেটা জানতেছি যে এই যে 46 ক্রোমোজোম, এটা হচ্ছে এটাকে কনস্ট্যান্ট বা ফিক্সড রাখার জন্য আমাদের মেনলি কি প্রক্রিয়া বিভাজন হয়? মিওসিস হয়, মিওসিস। কারণ কি? মিওসিস হয়ে এই ক্রোমোজোমগুলোকে অর্ধেক করে দেয়, অর্থাৎ 23 করে দেয়। এখন দেখো, এই যে স্পাম বা হচ্ছে শুক্রাণু, এতেও কিন্তু ফার্স্টে 46 ক্রোমোজোম ছিল, আবার যে ওভাম বা হচ্ছে ডিম্বাণু এখানেও 46 ছিল। এখন এই 46 আর 46 যদি একসাথে মিলিত হতো কত হতো? 92। কিন্তু একটা মানুষের বৈশিষ্ট্য বা একটা মানুষের অবয়ব পেতে হলে তাকে 46 ক্রোমোজোম সংখ্যায় থাকা লাগবে। 92 হলে কিন্তু সে মানুষের আকৃতি থাকবে না। তো এই জন্য মিওসিসের মাধ্যমে ক্রোমোজোম সংখ্যাকে হ্যাপ্লয়েড করে মানে অর্ধেক করে দেয়। এখানে 2n ছিল তাকে n করছে, এও 2n ছিল তাকে n করছে। এবার কি করবে? এই দুইটা হচ্ছে একসাথে ফিউশন ঘটবে। আমি এটা একটু মুছে দিচ্ছি, তোমরা আশা করি তুলে ফেলছো বা স্ক্রিনশট নিয়ে রাখো, এটা আমি একটু মুছে দিচ্ছি। আর নিয়ামুল করিম হচ্ছে তুমি হাই দিয়ে কাকে মেসেজ দিচ্ছ? এখন আমরা ক্লাস করতেছি, মনোযোগ দিয়ে ক্লাসটা করো, পরবর্তীতে যে আছে তোমরা আড্ডা দিও, ঠিক আছে? নিয়ামুল করিম, তুমি যদি এরপরে উল্টোপাল্টা কমেন্ট করো আমি কিন্তু ব্লক মেরে দেবো তোমাকে এখান থেকে। ওকে, তাহলে আমি এটা তো মেনলি স্ক্রিনশট নিয়েছো, আমি জাস্ট একটু মুছে দিচ্ছি।
আচ্ছা চলো, এবার কি হয়, এই দুইটা মিলে আমাদের তৈরি হবে হচ্ছে জাইগোট। জাইগোট, এই জাইগোটটা কিন্তু আমাদের এক কোষী, মানে কি একটা মাত্র সেল। সেল কয়টা? একটা সেল, কিন্তু ক্রোমোজোম সংখ্যা কিন্তু 2n, মানে হচ্ছে আমার 46। দেখো এখানে ছিল n মানে কি 23 ছিল, এখানে n মানে 23 ছিল, এই 23 মিলে আবার কত হয়েছে? আমার 46 হয়ে গেছে। এখন এই জাইগোটটা পরবর্তীতে এবার কী হবে, আমার মাইটোসিস কোষ বিভাজন হবে। মিওসিস কিন্তু ওই একবারই হয়েছে, এবার মাইটোসিস হয়ে কি হবে, আমার আছে এখানে এম দিলাম, একটা থেকে দুইটা কোষ তৈরি হবে, তারপরে দুইটা থেকে চারটা, চারটা থেকে আটটা, আটটা থেকে আমার হচ্ছে 16টা কোষ হবে। এই যে 16টা কোষ হলো, এর একটা নাম আছে, এর নাম হচ্ছে মরুলা, যেটা আমরা হচ্ছে ভ্রূণের গঠনের ক্ষেত্রে পাবো। আমি জাস্ট এখন বলে দিচ্ছি, তাহলে তখন আমার আর বোঝানো লাগবে না, তখন আমি পড়ায় গেলেই তোমরা বুঝবা। মরুলা জিনিসটা কি, মনে করো এই যে 16টা কোষ, দেখো এই যে এরকম একটা স্ট্রাকচার হয়, এরকম একটা স্ট্রাকচার, যার ভিতরে কোষ থাকবে কয়টা? 16টা। দেখো 16টা কোষ হয়েছে। কোষ মানে কি, প্রত্যেকটার ভিতরে নিউক্লিয়াস থাকবে, এই ডট ডট দিয়ে আমি নিউক্লিয়াস দিলাম। এই যে একটা নিরিট অবস্থা, নিরিট মানে কি, একটা মনে করো হচ্ছে বাটি, সেই বাটির ভিতরে তুমি কোনো একটা খাবার বা কোনো কিছু একটা দিয়ে একদম পরিপূর্ণ করে দিচ্ছে, মনে করো ডাল, এক বাটি ডাল পুরো, ওর ভিতরে কোনো ফাঁকা নাই, বিন্দু পরিমাণ কোনো ফাঁকা নেই। আরেকটা হচ্ছে আরেকটা বাটিতে তুমি হাফ বাটি ডাল নিলা, তাহলে একটা কিন্তু ফাঁপা, মানে কি ফাঁকা জায়গা আছে, আরেকটা হচ্ছে নিরেট, মানে তার ভিতরে কোনো জায়গা নেই। তো এই মরুলাটা হচ্ছে নিরেট, কারণ এখানে আছে 16টা কোষ দ্বারা পূর্ণ থাকে, এর নাম কি বলছি? মরুলা। এই মরুলা থেকে আমাদের পরবর্তীতে আরেকটা দশা হয়, তাকে বলা হয় ব্লাস্টোলা। ব্লাস্টোলা, এটা চিত্র। এইখানেও কোষ থাকে 16টা, এটা অনেকটা ফুটবলের আকৃতির মতন হয়, কিন্তু কোষগুলো এইরকম সাইড দিয়ে সরে আসে। এখানে 16টা কোষ মনে হয়নি, কিন্তু 16টা হবে, আমি জাস্ট বোঝানোর জন্য তোমাদের বলতেছি। এই যে পুরো দশাটার নাম কি বলছি? ব্লাস্টোলা। সরি, বানানটা মনে হয় ব্লাস্টোলা। আর এই যে মাঝখানে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গাটার নাম হচ্ছে ব্লাস্টোসিল। ব্লাস্টোসিল। আর এই কোষগুলোর নাম হচ্ছে ব্লাস্টোসাইট। ব্লাস্টোসাইট। আর দেখো দুইটা কোষের মাঝখানে একটু ফাঁকা জায়গা করে আছে, এটা যদি আমি হচ্ছে এই কালিতে বুঝাই, এই যে এখান দিয়ে, একে বলা হয় ব্লাস্টোস্পোর। স্পোর মানে হচ্ছে ফাঁকা জায়গা, ব্লাস্টোস্পোর। ঠিক আছে, এখন আসলে এই পোর বা ছিদ্র বা ফাঁকা জায়গাতে কী করবে, কোনো কিছু, কোনো খাবার বা নিউট্রিশন ভিতরে ঢুকবে এবং ভিতর থেকে বর্জ্য পদার্থগুলো বের হয়ে যাবে। এখন এই যে ব্লাস্টোসাইট, এই যে সেলটা, এই সেলটা যখন আমাদের একটা বাচ্চা হবে, বা হচ্ছে তোমার এই যে জাইগোটটা তৈরি হলো, এই জাইগোটটা তৈরি হয়ে যখন ব্লাস্টোসাইট পর্যায়ে চলে আসলো, তখন এটা আমাদের কি হয়, জরায়ুতে এসে প্রতিস্থাপন হয়। এই যে জরায়ুতে এসে প্রতিস্থাপন হচ্ছে, এর একটা নাম আছে, নাম হচ্ছে ইমপ্লান্টেশন, আমরা একটু পরেই পড়ব। আর কি অবস্থায় প্রতিস্থাপিত হয় সেটা হচ্ছে ব্লাস্টোসাইট। ঠিক আছে, জাস্ট এটা বোঝানোর জন্যই আমি এতখানি ভাঙলাম যে ওখানে একটা লাইন লেখা আছে যে ভ্রূণটা ব্লাস্টোসাইট অবস্থায় জরায়ুতে প্রতিস্থাপন হয়, একে বলা হয়, এই প্রতিস্থাপন হওয়াকে বলা হয় ইমপ্লান্টেশন। তাহলে ব্লাস্টোসাইটটা কোথা থেকে আসলো, আশা করি এখন বুঝছো। আর ইমপ্লান্টেশন মানে ওই যে প্রতিস্থাপন হওয়াটা, ওটা আমরা বুঝাবো, ডিটেলসে বুঝাবো, সমস্যা নেই। এখন দেখো এতটুকু বুঝছো কিনা। তাহলে নিষেক কিন্তু এই যে এখানে হলো, এই যে জাইগোট তৈরি হচ্ছে, একেই বলা হয় নিষেক। ঠিক আছে, তাহলে একটা শুক্রাণু আর ডিম্বাণু যখন একসাথে মিলিত হয়ে জাইগোট তৈরি করবে, তাকেই বলা হয় নিষেক। দেখো তো এতটুকু ক্লিয়ার কিনা? ক্লিয়ার হলে দেন আমরা হচ্ছে চলে যাব। নিষেক আবার দুই প্রকার আছে, এটা হচ্ছে বহি নিষেক আর একটা হচ্ছে অন্তঃনিষেক। তোমরা একটু কমেন্টে জানায় দাও তোমাদের এটা ক্লিয়ার কিনা। ক্লিয়ার। এই যে কান্ত গোস্বামী, ও সুন্দর নাম, কান্ত গোস্বামী। গোস্বামীটা অনেক সুন্দর। রিমেল দাস, জাইগোট কাকে বলে মনে নাই, কেউ যদি বলতা। এই যে জাইগোট, এই যে দেখো, এই যে এখানেই তো লেখা আছে, হাই হাই, যে নিষেকের মাধ্যমে যখন শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে মিলিত হয়ে আমার হচ্ছে যে সেলটা তৈরি করে, ওকেই হচ্ছে জাইগোট বলা হয়। ঠিক আছে, ওকে। এই যে সানজুদুল ইসলাম, ক্লিয়ার এবং নোট। সন্ধ্যাতারা, থিতি রয়, রাকিবুল ইসলাম,
তারপরে হচ্ছে বায়েজিৎ, আমি আসি ভাই, এত লেট কেন বায়েজিৎ? তারপরে রিমেল, সবার ক্লিয়ার মোটামুটি, ওকে ডান। আফিয়া, লাবণ্য, কে সৌরভ ইসলাম বলছে আমার কমেন্ট পড়েন না, কেন পড়বো না? আমি সবার চেষ্টা করি সবার কমেন্ট কম বেশি পড়ার জন্য। ওকে, তাহলে সবার ক্লিয়ার। এখন দেখো আমরা বলি কি, দেখো নিষেক দুই প্রকার, একটা হচ্ছে আমার বই নিষেক আর একটা হচ্ছে আমার অন্তর্নিষেক। বই নিষেক মানে কি, যারা হচ্ছে আমাদের বডির নিষেক, তো আমরা কি বলছি যে বডির ভিতরে সংগঠিত আছে এটা, তাই না? কিন্তু বডির বাইরেও কিছু কিছু নিষেক সংগঠিত হয়, যাকে বলা হয় বই নিষেক, এবং হচ্ছে বডির ভিতরে যেটা হয় সেটা হচ্ছে অন্তর্নিষেক। এই বই নিষেক কাদের ক্ষেত্রে হয়? যেমন হচ্ছে মাছের ক্ষেত্রে, পানিতে সংগঠিত হয়। তোমরা যখন ইন্টারমিডিয়েটে যাবে তখন রুই মাছ পড়বা, রুই মাছের ক্ষেত্রে জানবা বা পড়বা, দেখবে যে রুই মাছ হচ্ছে পানিতে হচ্ছে নিষিক্ত হয় তাদের ডিমগুলো, ঠিক আছে? আবার এই মাছের ভিতরে আবার ব্যতিক্রম আছে, হাঙর মাছ কিন্তু আবার হচ্ছে বই নিষেক ঘটে না, সব কিছুরই ব্যতিক্রম থাকে, তাই না? তাহলে বই নিষেকের এক্সাম্পল হচ্ছে মাছ, কিন্তু ব্যতিক্রম হচ্ছে হাঙর। আর অন্তর্নিষেকের ক্ষেত্রে তো বিভিন্ন উন্নত প্রজাতির এর ভিতর মানুষ নিজেই আছে, এটা এক্সাম্পল দিলেই হয়ে যাবে, আর কোনো কিছু এক্সাম্পল লাগবে না, ঠিক আছে? তাহলে নিষেক কাকে বলে জানলাম, নিষেক দুই প্রকার জানলাম, বই নিষেক, অন্তর্নিষেক। যেটা আমার বডির ভিতরে হচ্ছে সেটা অন্তর্নিষেক, যেটা বডির বাইরে হচ্ছে তাকে বই নিষেক বলা হয়। বই নিষেকের এক্সাম্পল কি বলছি, মাছ, কিন্তু সব মাছ না, এক্সেপ্ট হচ্ছে হাঙর। আর অন্তর্নিষেকের ভিতরে হচ্ছে প্রজাপতি, ব্যাঙ, আরও এক্সট্রা মানে সব উন্নত প্রজাতিগুলোই হচ্ছে আমার অন্তর্নিষেকের মাধ্যমে নিষিক্ত হয়। ওকে, আশা করি ক্লিয়ার। এই যে আমাদের নূর ভাইয়া চলে আসছে নাকি? ওকে, নূর বস চলে আসছে, তোমাদের কেমিস্ট্রির বসকে বায়োলজি পড়াও। আচ্ছা, এরপরে তাহলে আমরা নিষেক বুঝলাম। এবার চলো, এই যে প্রাণীর যে প্রজনন, আমি এই যে একটু আগে যেটা বুঝাইছি, দেখো এখানে একটা চার্ট আকারে দেওয়া আছে। ফার্স্টে কি তৈরি হয়েছে আমার, এই যে পুংজনন মাতৃকোষ, পুংজনন মাতৃকোষ থেকে এই যে আমার মিওসিস প্রক্রিয়ায় যে প্রক্রিয়া তৈরি হবে তাকে কি বলছিলাম, স্পারমাটোজেনেসিস, ঠিক আছে? শব্দটা আমি লিখি, স্পারমাটোজেনেসিস। তোমাদের একটা জিনিস আমি একটু বলে দিই জাস্ট, এটা হচ্ছে আউট অফ টপিক। একটা হচ্ছে জেনেসিস শব্দ, আর একটা হচ্ছে লাইসিস শব্দ। জেনেসিস মানে সবসময় মনে রাখবো কোনো কিছু তৈরি হচ্ছে, নতুন কোনো কিছু তৈরি হওয়া, ঠিক আছে? ওই কই গেল, তৈরি হওয়া। আর লাইসিস মানে কোনো কিছুর ভাঙন। তাহলে একটা হচ্ছে তৈরি হওয়া বা গঠন, আর একটা হচ্ছে ভাঙন। তো এই যে দেখো স্পারমাটোজেনেসিস মানে কি, জেনেসিস মানে তৈরি হওয়া, কি তৈরি হবে, শুক্রাণু তৈরি হবে। আচ্ছা, এই যে দেখো একটা হচ্ছে আমার শুক্রাণু তৈরি হলো, এবং স্ত্রী মাতৃকোষ থেকে এই যে জেনেসিস প্রক্রিয়ায়, জেনেসিস প্রক্রিয়ায় আমার কি তৈরি হবে, ডিম্বাণু। তাহলে এই শুক্রাণু আর ডিম্বাণু এই যে নিষেকের মাধ্যমে কি হলো, আমার জাইগোট তৈরি হলো। জাইগোটটা কি, এক কোষী, একটা সেল থাকে, কিন্তু 2n বা আমার 46 ক্রোমোজোম থাকে, ঠিক আছে? আর এরপরে কাহিনীতে আমি একটু আগেই বলছি, জাইগোট থেকে আমার হচ্ছে একটা থেকে দুইটা কোষ হবে, দেন চারটা, আটটা, 16টাকে মরুলা বলে, মরুলা। তারপর হচ্ছে ব্লাস্টুলা, ব্লাস্টুলার পরদশার নাম ছিল হচ্ছে গ্লাস্টুলা। সেখান থেকে আমাদের হচ্ছে অর্গানিজম তৈরি হয়, অর্থাৎ অর্গান তৈরি হওয়ার সৃষ্টি হয়। যেমন সবার আগে হার্ট আসবে, দেন হচ্ছে তোমার চোখ, লিভার, কিডনি, যকৃৎ, স্টোমাক, সব কিছু একটা একটা করে আস্তে আস্তে শুরু করবে, ঠিক আছে? তাহলে এই চিত্রটা ক্লিয়ার কিনা দেখো, সবাই বুঝছো কিনা? এটা হচ্ছে আমাদের নিষেকের মেনলি হচ্ছে যে থিম বা বেসিক, সেটা হচ্ছে এই চিত্র, যে পুং মাতৃকোষ থেকে আমার হচ্ছে শুক্রাণু তৈরি হবে, স্ত্রী মাতৃকোষ থেকে আমার ডিম্বাণু তৈরি হবে, দুইটা একসাথে মিলিত হয়ে আবার নতুন একটা সেল তৈরি করবে, যাকে আমরা বলতেছি জাইগোট বা একটা ভ্রূণ। ওই ভ্রূণ থেকে আবার নতুন আর একটা বাচ্চা বা আছে একটা আমার কি মানুষ তৈরি হচ্ছে, তাই না? ওকে, ক্লিয়ার। এই যে মাহির হোসেন মেহেদি, ক্লিয়ার ভাইয়া, নোট ডান, এটা লেখেন আজকে মাহির। আজ ভাইয়া চেনে না, মুসলিমা মেরিন কি বলছে, আজ ভাইয়া চেনে না বলে সেলিব্রিটি হতে পারলাম না, হায় হায়। আচ্ছা, তারপরে মুবিন লিখছে যে দেখা যায় না, কি দেখা যায় না? চিত্রটা পুরোটা দেখা যাচ্ছে, দেখো আমি সাইডে চলে আসছি, দেখা যায় কিনা এখন? দেখা যাওয়ার কথা।
ওকে, সবার কম বেশি ক্লিয়ার। একজন কোশ্চেন করছে নিয়ামুল করিম যে শুক্রাণু কি প্রতিনিয়ত উৎপাদন হয় কিনা। এখানে আরেকটা হচ্ছে একটা কনসেপ্ট আছে, একটা হচ্ছে যে শুক্রাণু আর একটা হচ্ছে ডিম্বাণু। এখন এইটা শুক্রাণু হচ্ছে প্রতিনিয়তই তৈরি হতে থাকে, কারণ আমাদের অন্ডকোষ যেটাকে বলা হয় বা স্কোয়াটাম বলা হয়, এখানে একটা কোষ থাকে যার নাম হচ্ছে ইন্টারস্টিশিয়াল কোষ। দেখো জানে নাও সবাই, এটা তো তোমাদের পথ যায় না তা বলে দিচ্ছি। ইন্টারস্টিশিয়াল সেল, এই সেলটা থাকার কারণে কি হয়, আমাদের শুক্রাণু সব সময়, অর্থাৎ একটা মানুষ যখন মারা যায়, তার মারা যাওয়ার আগ পর্যন্ত হচ্ছে আমার শুক্রাণু তৈরি হতে থাকে, ঠিক আছে, স্পাম প্রোডাকশন হতেই থাকবে। আর ডিম্বাণুর ক্ষেত্রে কি হয়, একটা ঈশ্বর কি করছে দেখেন, দেখো যে একটা মেয়েকে কিছু ফিক্স বা নির্দিষ্ট পরিমাণ আছে ডিম্বাণু তাকে দিয়ে দিছে। সেটা কি হয়, প্রত্যেক মাসেই কিন্তু মেনলি হচ্ছে আমাদের পিউবার্টাল বা হচ্ছে বয়সন্ধিকাল থেকে মেনলি হচ্ছে আমাদের ছেলেদের শুরু হয়েছে বাংলাদেশের প্রেক্ষাপটে যে 11 থেকে তোমার 14 থেকে 16 বছর বা 15 বছর, আর মেয়েদের ক্ষেত্রে হচ্ছে তোমার 11 থেকে 13 বছরের ভিতর শুরু হয়। তো যখন বয়ঃসন্ধিকাল শুরু হয়, তখন থেকে আমাদের ডিম্বাণু প্রত্যেক মাসে একটা করে অ্যাক্টিভ হতে থাকে। মেনলি কি হয়, ডিম্বাণুটা যখন অ্যাক্টিভ হয়, অ্যাক্টিভ হওয়ার পরে সে কী চায়, যে সেটা স্পাম বা শুক্রাণুর সাথে মিলিত হবে। কিন্তু যখন কোনো ডিম্বাণু শুক্রাণুর সাথে মিলিত হতে পারে না, তখন সে বডি থেকে বের হয়ে যায়। আর যেটা হচ্ছে মেনস্ট্রুয়েশন বা হচ্ছে ব্লিডিংয়ের মাধ্যমে মেয়েদের বডি থেকে ওই ডিম্বাণুটা বের হয়ে যায়, যাকে বলা হয় রজচক্র, ঠিক আছে। আর এই যে প্রত্যেক মাসে মাসে আমার যে মেনস্ট্রুয়েশন সাইকেলটা হওয়া মানেই কিন্তু ওই মেয়েটা সুস্থ, সে এটা ইন্ডিকেট করে যে সে হচ্ছে পারফেক্ট, পরবর্তীতে সে হচ্ছে বংশধর সৃষ্টি করার জন্য বেস্ট বা সুস্থ। আর কোনো মেয়ের যদি এই যে মেনস্ট্রুয়েশন সাইকেল ঠিকমতো না হয় বা সে একটু লেটে হয়, তার মানে তার কোনো প্রবলেম আছে, ঠিক আছে। আর যদি সে সুস্থ থাকে তাহলে প্রত্যেক মাসে এটা কন্টিনিউয়াসলি হতে থাকে। তো কি হয়, কি বলছে যে মেয়েদের ডিম্বাণুর কিছু ফিক্স পরিমাণ থাকে, যেটা আমাদের হচ্ছে 40 থেকে 45 বছর পর্যন্ত ওই ডিম্বাণুগুলো অ্যাক্টিভ থাকে বা অ্যাক্টিভ হতে পারে। এরপরে আর কোনো ডিম্বাণুই আমাদের প্রোডাকশন হয় না সেটাকে। আর এই যে আমাদের হচ্ছে রজচক্র বন্ধ হয়ে যাচ্ছে, এর একটা নাম আছে যাকে বলা হয় মেনোপেজ। মেনোপজ মানে হচ্ছে যে যেটা মেনলি 45 বছরে হয় মেয়েদের ক্ষেত্রে, যে এরপরে সে আর ডিম্বাণু প্রোডাকশন করতে পারবে না, অর্থাৎ এরপর থেকে সে আর গর্ভধারণ করতে পারবে না, এটা ইন্ডিকেট করে। কিন্তু ছেলেদের ক্ষেত্রে এটার কোনো নেই, যে ওরা হচ্ছে যে মৃত্যুর আগ পর্যন্ত স্পাম প্রোডাকশন করতে পারবে, কিন্তু মেয়েরা মেনলি 45 বছর পর্যন্ত ডিম্বাণু প্রোডাকশন করতে পারে, এরপরে আর করতে পারে না। রিয়ার দু একটা কেস থাকতে পারে, 50-55 বয়স পর্যন্ত যেতে পারে, কিন্তু প্রপার এজটা হচ্ছে তোমার 40 থেকে 45, ঠিক আছে। এটা আমি বলতাম একটু পরেই। কে যেন কোশ্চেন করছিল, সে কি অ্যান্সার পাইছো? গ্রিন কালার ইউজ করতে বলছে একজন। ওকে, গ্রিন 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 করছি, সমস্যা নেই। একজন ইয়েলো, একজন গ্রিন আছে, ইয়েলো গ্রিন। হ্যাঁ, 40 থেকে 50 মোহিত জিজ্ঞেস করছে, ঠিক আছে। স্ত্রী কোষের এই যে এটা হচ্ছে যে জেনেসিস লিখছে, এটা আমি একটু লিখে দিই, OOJGENES, জেনেসিস। এই প্রক্রিয়ায় আমাদের কি হচ্ছে, আমাদের ডিম্বাণুগুলো প্রোডাকশন হচ্ছে। ওকে, ক্লিয়ার অ্যান্ড নোট ডান। তাহলে এটা ক্লিয়ার, চলো আমরা পরবর্তীতে স্লাইডে যাই। পরবর্তী এরপর আমাদের মেন যে টপিক সেটা হচ্ছে হরমোন। আমাদের রিপ্রোডাকশনের জন্য হরমোন খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে আমাদের অনেক ধরনের হরমোন আছে। আমাদের ছেলেদের ক্ষেত্রে এক ধরনের হরমোন নিঃসরণ হয়, মেয়েদের ক্ষেত্রে আরেক ধরনের হরমোন নিঃসরণ হয়। এখন আসো যে আমাদের প্রজননের জন্য কয় ধরনের হরমোন দরকার, সেটা হচ্ছে টোটাল আমাদের গ্রন্থি আছে 6টা গ্রন্থি থেকে বিভিন্ন হরমোন নিঃসরণ হয়, যে হরমোনগুলো আমাদের প্রজননের জন্য খুবই ইম্পর্টেন্ট। প্রথম যে গ্রন্থি আছে এটা হচ্ছে পিটুইটারি গ্রন্থি। পিটুইটারি গ্রন্থিটা আমাদের থাকে হচ্ছে মস্তিষ্কে। এই পিটুইটারি গ্রন্থির আবার 3টা ভাগ আছে। মনে করো যে এটা একটা পিটুইটারি গ্ল্যান্ড, ঠিক আছে, অগ্র, মধ্য, পশ্চাৎ। দেখো, আশা করি বোঝা যাচ্ছে কালার। এই যে দেখো, এটাকে বলা হয় অগ্র,
পিটুইটারি, এটা মধ্য, আর এটা হচ্ছে পশ্চাৎ। এই অগ্র থেকে আবার 6টা হরমোন নিঃসৃত হয়, আর পশ্চাৎ থেকে আবার 2টা হরমোন নিঃসৃত হয়, পশ্চাৎ মানে পার্ট থেকে। ঠিক আছে, তো আমাদের এত কিছু লাগবে না, আমাদের যেটা দরকার সেটা হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড। এখান থেকে বিভিন্ন হরমোন নিঃসৃত হয়। কী কী হরমোন দেখো এখানে, যে পিটুইটারি মেনলি হচ্ছে আমাদের বৃদ্ধি পোষক এবং উৎপাদক হরমোন, অর্থাৎ যেগুলো আমাদের বৃদ্ধি হতে সহায়তা করে এবং হচ্ছে উদ্দীপনা দেয়, সেই হরমোনগুলো নিঃসরণ করে। প্রথমটার নাম হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন, নামগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট। 2 নম্বর হচ্ছে প্রোল্যাকটিন, 3 নম্বর হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন। এই যে মেলানোসাইট নাম থেকে মনে পড়লো, এই যে মানুষ যে আমরা কালো এবং হচ্ছে ফর্সা হয় না, যেমন আমি হচ্ছে কালো, আমার অনেক স্টুডেন্ট আছে সামনে যারা আছে দেখবো যে অনেক ফর্সা। এখন কালো আর ফর্সার একটা থিম হচ্ছে আমাদের বডিতে মেলানিন নামে একটা রঞ্জক পদার্থ থাকে। কি বলছি? মেলানিন নামক একটা রঞ্জক পদার্থ থাকে। এই মেলানিনটা যার বডিতে যত বেশি থাকে বা বেশি অ্যাক্টিভ, সে হচ্ছে কালো হয়, আর যার বডিতে একটু কম অ্যাক্টিভ সে কিন্তু ফর্সা হয়। অর্থাৎ যে যত বেশি ফর্সা বা আছে বেশি সুন্দর, তার বডিতে কিন্তু মেলানিন তত কম থাকে। এটা কিন্তু আবার একটা অসুবিধাও আছে, যাদের বডিতে অনেক কম থাকে তাদের কিন্তু আবার হচ্ছে ক্যান্সার হওয়ার পসিবিলিটি অনেক বেশি। ঠিক আছে, দেখবো যে একটা কালো মানুষ অনেকক্ষণ রোদে দাঁড়িয়ে থাকলে তার কোনো সমস্যা হচ্ছে না, ঠিক আছে, কিন্তু একটা সাদা মানুষ অনেকক্ষণ রোদে থাকলে তার স্কিনটা মানে লালচে হয়ে যাচ্ছে বা এটা মানে কালচে টাইপের হয়ে যাচ্ছে। তো তারা কী করে, ওই সূর্য থেকে আমাদের মেল যাচ্ছে একটা রশ্মি বের হয় যাকে বলা হয় ইউভি, আল্ট্রা ভায়োলেট রশ্মি। এটা হচ্ছে তোমরা কেমিস্ট্রিতে পড়বা, দেখবা আল্ট্রা ভায়োলেট। ঠিক আছে, এই রশ্মিটা কী করে, আমাদের হচ্ছে সূর্য থেকে মেললে হচ্ছে আমাদের বায়ুমণ্ডল ভেদ করে, বায়ুমণ্ডলের কিন্তু 4টা লেয়ার আছে, সেই লেয়ারগুলো ভেদ করে চলে আসে আমাদের পৃথিবীতে। তো ওই পৃথিবীতে এসে কি করে, এগুলো আমাদের এই ইউভি রশ্মি বা আল্ট্রাভায়োলেট রশ্মি আমাদের বডির জন্য খুবই ক্ষতিকর, যেগুলো প্রতিরোধ করে মেলানিন। অর্থাৎ যাদের বডিতে মেলানিন বেশি তাদের এই রশ্মিটা কম ইফেক্টিভ তাদের বডিতে, যাদের বডিতে মেলানিন কম অর্থাৎ ফর্সা তাদের বডিতে ইউভি রশ্মিটা বেশি কাজ করে, অর্থাৎ তাদের পরবর্তীতে প্রবলেম বেশি হয়। ঠিক আছে, ওকে। তারপরে আসো যে মেলানোসাইট হরমোন থেকে এটা মনে আসলো তাই বললাম। তারপর হচ্ছে অ্যান্টি ডাইউরেটিক হরমোন। অ্যান্টি ডাইউরেটিক হরমোন সম্পর্কে আমি একটু বলছি তোমাদের, আমি কিন্তু রেশন পড়াইছি তাই না, 8ম চ্যাপ্টার। রেশনে কি বলছিলাম, অসমো রেগুলেশন একটা শব্দ পড়াইছিলাম, দেখি কারোর মনে আছে কিনা। যদি অসমো রেগুলেশন এই যে পড়াইছিলাম, এটা যদি কারোর মনে থাকে জিনিসটা কি, সবাই একটু হাত তুলো তো কমেন্ট বক্সে যে ভাইয়া মনে আছে। দেখি কারো মনে আছে কি না। দেখো আজকের পড়া কিন্তু এগুলো অনেক আগেরই পড়াগুলো, জাস্ট আছে হরমোনগুলো আমরা কিন্তু আগে কম বেশি সবাই পড়ে আসছে। পানি সমতা, এই যে তিথি রয় লিখছে, আছে আঞ্জনা মজুমদার, ওকে সাইদ। লেখাগুলো বড় করা লাগবে ভাইয়া, আমি বেশি রোড তাই থাকতে পারি না। আচ্ছা চলো, অনেকেরই আছে। এখন দেখো যেটা লেখাগুলো বড় করতে বলছে, এই অ্যান্টি ডাইরেটিক হরমোনকে বলা হয় এডিএইচ, মানে এতে অ্যান্টি, ডিতে ডাইরেটিক, আর এইচ হচ্ছে হরমোন। এই হরমোনটা কি করে আমাদের মস্তিষ্কের আবার হচ্ছে আরেকটা পার্ট আছে, আমাদের মস্তিষ্ক কিন্তু 3 প্রকার, অগ্র মস্তিষ্ক, মধ্য আর পশ্চাৎ। অগ্র মস্তিষ্কের আবার হচ্ছে 3টা পার্ট, সেরেব্রাম, হাইপোথ্যালামাস, থ্যালামাস। এই হাইপোথ্যালামাস থেকে মেনলি এই হরমোনটা আমাদের নিঃসরণ হয়, কিন্তু জমা থাকে এই যে পশ্চাৎ পিটুইটারিতে, এখানে আমার এডিএসটা জমা থাকে, এখানে আরেকটা হরমোন জমা থাকে, একটু পরেই বলবো। তো যখন মনে করো যে আমি বেশি পানি খেয়ে ফেলছি, আমি বেশি পানি খেলে কী হবে, আমার ইউরিন বেশি তৈরি হবে, তখন আমার এডিএসটা কম পরিমাণ নিঃসরণ হয়। তো এখান থেকে যদি পিটুইটারি যখন বুঝতে পারে যে আমার বডিতে বেশি পানি আছে, তখন এডিএস কম ও ছেড়ে দেয়। কম ছেড়ে দিলে আমার হচ্ছে বৃক্ষতে যে কম কাজ করে, ফলে পানিটা কম অ্যাবজর্পশন হয়, ফলে আমার ইউরিনটা বেশি তৈরি হয়। আর মনে করো আমার বডিতে কম পানি আছে, তখন এডিএইচটা বেশি বেশি নিঃসরণ হয়ে বৃক্ষতে যেয়ে সে বেশি বেশি পানি পুনঃশোষণ করে তা রেখে দেয়, আর কম ইউরিন প্রোডাকশন করে বাইরে বের করে। ঠিক আছে, তো এটাই হচ্ছে অ্যান্টি ডাইরেটিক হরমোন। আর অক্সিটোসিন এই আরেকটা হরমোন, যেটাও আমার এই যে পশ্চাৎ পিটুইটারি থেকে নিঃসরণ হয়। ঠিক আছে, তাহলে আমি কি বলছি যে আমাদের মোট হচ্ছে এখানে 5টা হরমোন আছে। প্রথমটা হচ্ছে থাইরয়েড উদ্দীপক হরমোন, যেটা আমাদের থাইরয়েডের গ্রন্থিতে যে কাজ করবে।
তারপর প্রোল্যাকটিন, যেটা হচ্ছে আমাদের পরবর্তীতে একটা মেয়ে যখন হচ্ছে মা হয় তখন হচ্ছে এই প্রোল্যাকটিন হরমোনটা তাকে সাহায্য করে বা কাজ করে। এরপর হচ্ছে মেলানোসাইট উদ্দীপক হরমোন, যেটা হচ্ছে মেলানিনটাকে কন্ট্রোল করে। তারপর হচ্ছে অ্যান্টিডায়াবেটিক হরমোন, যেটা আমাদের বৃক্ষ রেচনে সাহায্য করে, অর্থাৎ বডিতে পানি কম থাকলে সেটাকে যাতে পানি আর বেশি বের হয়ে না যায় সেই কাজ করে, এবং পানি বেশি থাকলে সেটাকে একটু বেশি বের করে দেয়। আর লাস্টে হচ্ছে অক্সিটোসিন, এটাও হচ্ছে মানুষ মেয়ে হচ্ছে আমাদের পরবর্তীতে হচ্ছে গর্ভধারণকালীন সময়ে কাজ করে। দেখো থাইরয়েড গ্রন্থি পিটুইটারি গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হয়, এই কাজ মানে ক্লিয়ার কিনা, বুঝছো কিনা কী কী হরমোন আছে আর কি কি কাজ করে এরা। দেখো ক্লিয়ার কিনা, ক্লিয়ার হলে আমি থাইরয়েড গ্রন্থিতে যাব। ওকে, ক্লিয়ার সবার। ইমরান ইমু লিখছে, এটা আচ্ছা। সানজিদুল লিখছে ক্লিয়ার। রিমেল দাস, জান্নাতুল বর্ষা, ওকে ওকে সবার ক্লিয়ার। আনজাইনা মজুমদার, সাইদ হোসেন, মাহির, তারপরে হচ্ছে গোস্বামী। এই গোস্বামী এই টাইটেলটা অনেক সুন্দর, আমার কাছে সুন্দর লাগছে। ঠিক আছে, ওকে সবারই ক্লিয়ার এবং নোটেড। তাহলে চলো আমরা এবার থাইরয়েড গ্রন্থিতে যাই। থাইরয়েড গ্রন্থি থেকে আমাদের আবার হচ্ছে 3টা হরমোন নিঃসরণ হয়। দেখো থাইরয়েড গ্রন্থি কোথায় থাকে? এই যে আমাদের হচ্ছে মনে করো এই যে আমার হচ্ছে গলা, এই গলার এই যে আমরা হাতে আমরা যেটা ফিল করতে পারি, মেনলি ছেলেদের থাকে, এটাকে বলা হয় অ্যাডামস অ্যাপেল বা ভোকাল কর্ড। এটার মাধ্যমে কিন্তু আমাদের স্বর উৎপন্ন হয়। এর পিছনে প্রজাপতি আকৃতির একটা গ্রন্থি থাকে যাকে বলা হয় থাইরয়েড গ্রন্থি। ঠিক আছে, তাহলে আমাদের এই যে গলা বা ঘাড়, এর পিছনের দিকে প্রজাপতি আকৃতি একটা গ্রন্থি থাকে যাকে বলা হয় আছে থাইরয়েড গ্রন্থি। থাইরয়েড গ্রন্থি থেকে হচ্ছে 3টা হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে ট্রাই আয়োডিন থাইরিন, থাইরক্সিন এবং হচ্ছে ক্যালসিটোসিন। তোমাদের বইতে মনে হয় শুধু থাইরক্সিনের কথা লেখা আছে, কিন্তু বাকি দুইটাও কিন্তু আমাদের হচ্ছে থাইরয়েড গ্রন্থি থেকেই নিঃসৃত হয়। তো এই দুটো মনে রাখো, একে বলা হয় T3 হরমোন, একে বলা হয় T4 হরমোন। ঠিক আছে, দেখবা যে আরেকটা হচ্ছে যে তোমরা যখন হসপিটালে যাও তোমাদের হচ্ছে T3 T4 টেস্ট দেয়। এই হরমোনগুলো আসলে কি তোমরা তো বুঝতে পারো না। T3 হচ্ছে ট্রাই আয়োডো থাইরিন, আর T4 হচ্ছে থাইরক্সিন হরমোন, যেগুলো হচ্ছে আমাদের থাইরয়েডে কোনো সমস্যা আছে কিনা এটা বোঝার জন্য হচ্ছে আমাদের এই হরমোনগুলো টেস্ট দেয়। মেনলি যারা উত্তরবঙ্গে মেনলি হচ্ছে রংপুরের দিকে বাসা, তাদের দেখবে যে থাইরয়েডের প্রবলেম একটু বেশি থাকে। কারণ কি, আমাদের বডিতে যদি আয়োডিন বলছি, আয়োডিন, এই আয়োডিনের পরিমাণ যদি হচ্ছে কম থাকে, এটা কিন্তু পর্যায় সারণী একটা মৌল I53, তাই না? পারমাণবিক সংখ্যা 53, যেটা সংকেত হচ্ছে আই। এই আয়োডিন কি বলছে যে এই আয়োডিনের যদি অভাব হয় তখন কি হবে, আমাদের মেলদের আছে থাইরয়েড হরমোন, থাইরয়েড গ্ল্যান্ডের সমস্যা হয়। এই থাইরয়েড গ্ল্যান্ডটা ফুলে যায়, ফুলে গেলে একটা ডিজিজ হয় যার নাম হচ্ছে গয়টর। অর্থাৎ থাইরয়েড হরমোনের ফলে যে সমস্যা হবে তাকে বলা হয় গয়টার। এটা হচ্ছে একটা ডিজিজ, গলগণ্ড বলে। দেখবে বিভিন্ন এলাকায় গলগণ্ড, গলা ফুলে গেছে। ঠিক আছে, এমনি বইয়ের পাশে বলা হয় গয়টার। ওকে, দেখো ক্লিয়ার কিনা থাইরয়েড হরমোন বা থাইরয়েড গ্রন্থি থেকে যে হরমোনগুলো নিঃসৃত হচ্ছে। ক্লিয়ার? আজমির লিখছে আমি রংপুর ঠাকুরগাঁও। সমস্যা নাই এখন, আর এই সমস্যাটা হয় না। আমি বলে রাখি, এখন এই সমস্যাটা হয় না, কারণ এখন হচ্ছে তোমার সবাই অনেক সচেতন। তো যখন মানুষ ধান চাষ করে বা হচ্ছে যখন চাল বানায় তখন ওখানে প্রপার পরিমাণ আয়োডিন দিয়ে দেয়, এই জন্য এখন আর প্রবলেমগুলো হয় না। এগুলো আগে হতো, এখন হয় না। ওকে ক্লিয়ার। বাহিজিৎ হোসেন, রেজাল্টের মিষ্টি, এই মিষ্টি কে খাওয়াচ্ছে কাকে? আমাকে ছাড়া মিষ্টি কে খাচ্ছে রে? আচ্ছা, এরপর চলো আমাদের হচ্ছে অ্যাড্রেনাল গ্রন্থি। এখন আসো যে এই অ্যাড্রেনাল গ্রন্থি, এটাও কিন্তু আমি পড়াইছি আগে, আমার তো ম্যাক্সিমাম সব জিনিসই পড়ানো, তাই না? অ্যাড্রেনাল গ্রন্থি মানে অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে মেনলি হচ্ছে আমাদের কয়েকটা হরমোন মিশ্রিত হয়। এখন আসো যে এই অ্যাড্রেনাল গ্রন্থিগুলো কোথায় থাকে দেখি, মনে আছে কিনা? এটা কি আঁকলাম দেখি, কে বলতে পারে কি আঁকছি? দেখি কে বলছে কিনা।
আমাদের সাথে কিন্তু আমাদের আব্দুর রহমান ভাই আছে। আর সিনিয়র ভাইয়া আপুদের রেজাল্ট দেখে কেমন ফিল হচ্ছে? দেখো আমাদের সবার প্রিয় এআর ভাইয়া আছেন আমাদের সাথে ক্লাসে। সবাই ভাইয়ার কমেন্টে আগে রিপ্লাই দিয়ে আসো। যাও যাও। আসসালামু আলাইকুম ভাই, এআর ভাই। ওকে, চলো। এটা হচ্ছে কি, আমাদের হচ্ছে কিডনি বা হচ্ছে বৃক্ষ। এই আমাদের কিডনি বা বৃক্ষের মাথার উপর টুপির মতন হচ্ছে আমাদের দুইটা গ্ল্যান্ড থাকে। এই যে এরকম ক্যাপের মতন মনে হয় যে কিডনি, আমরা যেমন মানুষটা ক্যাপ পরে থাকি না, বিভিন্ন হচ্ছে যখন অনেক রোদের ভিতর যায় বা বিভিন্ন প্রোগ্রামে যায় মাথায় ক্যাপ পরে থাকে। বিশেষ করে তোমাদের নূর ভাইয়া, দেখবে যে তোমাদের নূর ভাইয়া ক্যাপ পরে হাজির তোমাদের ক্লাসে। তো বৃক্ষেরও হচ্ছে ইচ্ছা করে ক্যাপ পরে থাকতে। তো ওই ক্যাপের মতন দুইটা গ্ল্যান্ড থাকে, যাকে বৃক্ষের মাথার উপর, যাকে বলা হয় হচ্ছে আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ঠিক আছে? এই অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আমাদের হচ্ছে দেখো কয় ধরনের হরমোন নিঃসৃত হয়? 4 ধরনের হরমোন নিঃসৃত হয়। প্রথমটা হচ্ছে গ্লুকোকর্টিকয়েড, দ্বিতীয়টা হচ্ছে মিনারেলোকর্টিকয়েড, 3 নম্বর হচ্ছে এপিনেফ্রিন, 4 নম্বর হচ্ছে নন এপিনেফ্রিন। এখানে হচ্ছে দুইটা মজার জিনিস আমি বলবো তোমাদেরকে। এই যে এপিনেফ্রিন, এর আরেকটা নাম হচ্ছে অ্যাড্রেনালিন। আর এই যে নন এপিনেফ্রিনের নাম হচ্ছে নন অ্যাড্রেনালিন। এখন মজার বিষয়টা হচ্ছে যে আমরা দুইটা হরমোনের সাথে পরিচিত। একটা হচ্ছে ডোপামিন, আর একটা হচ্ছে অ্যাড্রেনালিন। ডোপামিন জিনিসটা কি? আমরা যখন ওই যে অনেক এক্সাইটমেন্ট বা হচ্ছে অনেক আনন্দিত হই, বা আমাদের যখন হচ্ছে অনেক মানে উত্তেজিত থাকি, তখন মেনলি আমাদের হচ্ছে ডোপামিন হরমোনটা নিঃসৃত হয়। যেমন মনে করো তুমি ফোন ওয়াইফাই বা নেট কানেকশন দিয়ে পড়তে বসছো, মেসেজে একটা টুন করে শব্দ আসলো যে কেউ মেসেঞ্জারে তোমাকে মেসেজ দিছে, দেখবে তখন তোমার হাতটা অটোমেটিকভাবে ফোনের কাছে চলে যাচ্ছে। তোমার মাথায় চিন্তা আসতেছে যে আসলে কে মেসেজ দিল, কী মেসেজ দিতে পারে, আমাকে কেউ কি কোনো ইম্পর্টেন্ট বার্তা দিল, বা আমার কেউ কোনো খবর নিল, বা এমন কেউ যাকে আমি চিনি না আমাকে মেসেজ দিছে। এই যে চিন্তা ভাবনা আসতেছে, তোমার যে ওই মেসেজটা দেখার প্রতি আগ্রহ জাগতেছে, যে স্টিমুলেশন পাচ্ছ, এটা কিন্তু তোমাকে দিচ্ছে ডোপামিন হরমোন। ঠিক আছে? আর এরপরে তুমি যখন ওই মেসেজটা পড়বা তখন বা দেখবা, তখন দেখবা যে ওই মেসেজটার প্রতি তোমার আগ্রহ আস্তে আস্তে কমতে থাকবে, তাই না? তো ওই যে আগ্রহটা কমাচ্ছে সে হচ্ছে অ্যাড্রেনালিন। তার দুইটা হরমোন, একটা হচ্ছে ডোপামিন, যে তোমাকে কোনো কিছু বিষয়ে বেশি এক্সাইটেড করবে, উদ্দীপনা দেবে, স্টিমুলেশন করবে, আর ওটা থেকে রিলিজ করবে হচ্ছে অ্যাড্রেনালিন। তা অ্যাড্রেনালিন হরমোনটা কোথা থেকে নিঃসৃত হচ্ছে? আমার অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে। অ্যাড্রেনাল গ্ল্যান্ড কোথায় থেকে? আমাদের হচ্ছে দুইটা কিডনির মাথার উপর ক্যাপের মতন বা টুপির মতন দুইটা গ্ল্যান্ড আছে, যাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড। ঠিক আছে? দেখো তো ক্লিয়ার কিনা? আমার হয়তো নেই ডোপামিন, মুসলিমা লিখছে। কেন ডোপামিন নেই কেন? সবারই বডিতে ডোপামিন আছে, আর ডোপামিন কম থাকাই ভালো। কারণ যার বডিতে ডোপামিন কম থাকবে সে তোমার এই যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া বা বিভিন্ন বাইরের আউটসাইড কাজের সাথে কম ইনভলভ হবে, অর্থাৎ পড়াশোনা তাকাতে বেশি হবে। ঠিক আছে? আচ্ছা, তাহলে হচ্ছে অ্যাড্রেনালিনের যে 4টা হরমোন, 4টা হরমোনের নাম আমরা জানলাম এবং হচ্ছে এর কাজগুলো জানলাম। আশা করি সবার ক্লিয়ার কিনা বলে দাও আমাকে। ক্লিয়ার? ওকে, সবারই ক্লিয়ার। ওকে, চলো তাহলে পরবর্তী আমাদের যে হচ্ছে গ্ল্যান্ড, সেটা হচ্ছে আমাদের শুক্রাশয় বা টেস্টিস। এটা হচ্ছে আমাদের থাকে শুধুমাত্র হচ্ছে মেলদের ক্ষেত্রে, ইন কেস অফ মেল। ঠিক আছে? এখন আসো, এই শুক্রাশয় থেকে আমাদের দুইটা হরমোন নিঃসৃত হয়। একটা হচ্ছে আমাদের টেস্টোস্টেরন, আর একটা হবে আমাদের ইস্ট্রোজেন। আর ইস্ট্রোজেন না, অ্যালডোস্টেরন। ঠিক আছে? আর এই যে আমাদের ডিম্বাশয় বা ওভারি, এটা থাকে হচ্ছে আমাদের ফিমেলের বডি, ইন কেস অফ ফিমেল। এখান থেকে আমাদের যে হরমোন নিঃসৃত হয়, একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রোজেস্টেরন। এখন
দেখবা যে মেনলি হচ্ছে যে এই হরমোনগুলো নিঃসরণ হওয়া শুরু করে হচ্ছে আমাদের বয়ঃসন্ধিকাল থেকে, যেটা আমি কি বলছি মেয়েদের ক্ষেত্রে 11 থেকে 13 বছর বাংলাদেশের পরিপ্রেক্ষিতে, আর ছেলেদের ক্ষেত্রে সেটা হচ্ছে 14 থেকে 16 বা 15 বছর বয়সে, ঠিক আছে। তো এই টেস্টোস্টেরন যখন হরমোন নিঃসরণ হওয়া শুরু করে তখন ছেলেদের কিছু চেঞ্জ আসে, যেমন হচ্ছে তাদের দাড়ি গোঁফ হয় বা তাদের গলার ভয়েসটা একটু মোটা হয়, মানে একটা ম্যানলি ভাব আছে, সেটা হচ্ছে টেস্টোস্টেরনের জন্য, ঠিক আছে। আর মেয়েদের ক্ষেত্রে যখন হচ্ছে আমার ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোনগুলো নিঃসৃত হয় তখন তাদের বডিতেও কিন্তু অনেক চেঞ্জ আসে, যেমন তাদের গলার স্বর আরও তীক্ষ্ণ হয়, তাদের হচ্ছে তোমার কথাবার্তা বা সব কিছুর ভিতরে একটা কোমলতা ভাব চলে আসে, ঠিক আছে, একটা হচ্ছে মাতৃসুলভ ভাব চলে আসে, ঠিক আছে। তো এইগুলো বৈশিষ্ট্য হচ্ছে আমাদের হরমোনের জন্য, একটা হচ্ছে টেস্টোস্টেরন যেটা হচ্ছে আমাদের ছেলেদের বা মেলদের জন্য, আর মেয়েদের বা হচ্ছে ফিমেলদের জন্য ইস্ট্রোজেন আর প্রজেস্টেরন, এই দুইটা। এখন এখানে একটা প্রশ্ন বা একটা যেটা কমন একটা ফ্যাক্টর দেখবো যে অনেকে থাকে না যে ছেলেও না মেয়েও না, ক্লিপ টাইপের, তাই না, যাকে আমরা হচ্ছে আমাদের মানে দেশে বা আমাদের ইসে আমরা হচ্ছে হিজড়া বলে ডাকি। আলটিমেটলি ওই যে থার্ড পারসন বা থার্ড জেন্ডার মানুষটা, তার কিন্তু তার নিজের কোনো হাত নেই। এটা মেনলি কী সমস্যা, এটা হচ্ছে হরমোনের সমস্যা। আর এটা মেনলি আমরা কখন বুঝতে পারি, আমরা বুঝতে পারি যখন বয়ঃসন্ধিকাল শুরু হয়, তখন দেখবা যে একটা ছেলে একটা একটু মেলি ভাব হয়েছে বা তার ভয়েসটা একটু বেশি তীক্ষ্ণ মেয়েদের মতন। এটার কারণ হচ্ছে যে প্রত্যেক মানুষের, মনে করো একটা মেল আর হচ্ছে ফিমেল, তো এই আমার হচ্ছে মেলের ভিতরে আমি কি বলছি, মেল হরমোন হচ্ছে টেস্টোস্টেরন, তাই না, টিতে লিখলাম টেস্টোস্টেরন, কিন্তু এর বডিতেও কিন্তু কম পরিমাণে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন, এই দুইটা হরমোন আছে কিন্তু খুবই কম পরিমাণে, এত কম পরিমাণে যে এটাকে আছে কাউন্টই করা হয় না। আবার ফিমেলের ক্ষেত্রে আমি মেন হরমোন কি বলছি যে একটা হচ্ছে ইস্ট্রোজেন লিখলাম এবং প্রজেস্টেরন লিখলাম, সংক্ষেপে লিখলাম। কিন্তু ফিমেলদের বডিতে কিন্তু আমার টেস্টোস্টেরন হরমোন আছে, কিন্তু সেটা হচ্ছে খুবই কম। এটার এক্সাম্পল যে ফিমেলদের বডিতে টেস্টোস্টেরন আছে কীভাবে বুঝবা, দেখবো যে অনেক মেয়েরাও কিন্তু জিম করে ছেলেদের মতো বাইসেপ ফোলায় বা বডি বানায়, তাই না। তো এই যে বডি গ্রোথ হওয়ার জন্য বা বডি হচ্ছে বাইসেপ ফোলানোর জন্য কিন্তু টেস্টোস্টেরন মাস্ট হরমোন থাকা দরকার। তো কি হয়, সে যখন জিম করে তার বডিতে টেস্টোস্টেরনের মাত্রাটা বাড়ায় ফেলায়, তখন সে হচ্ছে কি তার বডি হচ্ছে গ্রোথ করে বা তার বাইসেপস ট্রাইসেপস সব কিছু মানে বড় হয়, ঠিক আছে, মাসেল গ্রোথ হয়। তো এখন কথা হচ্ছে কোনো ছেলের বডিতে যদি টেস্টোস্টেরনের থেকে আমার ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরনের পরিমাণ বেড়ে যায়, যেটা থাকার কথা ছিল কিন্তু খুবই কম, মনে করো টেস্টোস্টেরন থাকার কথা ছিল আমার হচ্ছে 99%, আর এটা থাকার কথা ছিল হচ্ছে 0.1%, কিন্তু কোনো কারণে কোনো ছেলের বডিতে যদি এই দুইটার পরিমাণ আমার হচ্ছে মনে করো 60% চলে আসলো, টেস্টোস্টেরন আসলো 40%, তখন কি হবে, তার বডিতে অবশ্যই ছেলেদের থেকে মেয়েদের বৈশিষ্ট্যগুলো বা ক্যারেক্টারিস্টিকগুলো বেশি আসবে। আবার কোনো মেয়ের বডিতে যদি হচ্ছে আমার ইস্ট্রোজেন প্রজেস্টেরন থাকার কথা ছিল 99%, আর টেস্টোস্টেরন থাকার কথা ছিল 1%, না থেকে যদি টেস্টোস্টেরন থাকে হচ্ছে আমার 50% আর এটা থাকে আর 50%, তাহলে কী হবে, দেখবো যে কিছু কিছু মেয়েদের ক্ষেত্রে গলার ভয়েস অনেক মোটা হয় বা তাদের হচ্ছে মানে ক্যারেক্টারিস্টিকটা অনেক ছেলের মতন ডোমিনেন্ট টাইপের বা মারামারি করে টাইপের, তাই না, যেসব মেয়েরা পলিটিক্স করে তাদের ভিতরে বেশি দেখা যায়। তো তখন তাদের কী হবে, সেই সব মেয়েদের ভিতরে ছেলেদের বৈশিষ্ট্য চলে আসবে। তো এটা হচ্ছে মেনলি মধ্যে হরমোনের জিনিস, হরমোনের জন্য এই বৈশিষ্ট্য বা এই চেঞ্জগুলো হয়। তাহলে আমি কি বলছি, আমাদের শুক্রাশয়ে অনালগ্রন্থি বা টেস্টিস, সেখান থেকে মেনলি যে হরমোন নিঃসৃত হয় তাকে বলা হয় টেস্টোস্টেরন, আর একটা হচ্ছে অ্যালডোস্টেরন, আর হচ্ছে আমাদের ওভারি বা হচ্ছে ডিম্বাশয় থেকে যে হরমোন বের হয় একটা হচ্ছে ইস্ট্রোজেন আর একটা হচ্ছে প্রজেস্টেরন, যেগুলো হচ্ছে আমাদের মেনলি হচ্ছে ফিমেল হরমোন। দেখো তো ক্লিয়ার কিনা এটা? ওকে, দেখি ক্লিয়ার। এই তিথিরয় আবার হচ্ছে ইসে চলে গেছে। মেনলি হচ্ছে কি হয়, হরমোন তো টেস্টোস্টেরন হরমোন কি করে, টেস্টোস্টেরন হরমোনের কাজ হচ্ছে যে ওভারের দিকে আকর্ষণ করা, মানে অর্থাৎ তোমার ইস্ট্রোজেন আর প্রজেস্টেরনের দিকে আকর্ষণ করা। এখন একটা মেয়ের বডিতে যদি টেস্টোস্টেরন বেশি থাকে
তো অবশ্যই সে হচ্ছে টেস্টোস্টেরন তো জানে না সে কার বডিতে আছে, মেয়ের বডি না ছেলের বডি। তার কাজ হচ্ছে তার অল্টারনেটিভ জেন্ডারকে হচ্ছে অ্যাট্রাকটিভ করা বা আকর্ষণ করা, সে সেটাই করবে। তো একটা মেয়ের বডিতে যদি টেস্টোস্টেরন বেশি থাকে তো ওই মেয়েটা একটা মেয়ের প্রতি বেশি আকৃষ্ট হবে, এরকম টাইপের। ওকে, সবার ক্লিয়ার? নোট ডান, আশা করি ক্লিয়ার। ওকে, চলো এবার আমরা আমাদের শেষ যেটা গ্রন্থি সেটা হচ্ছে অমরা বা প্লাসেন্টা। এই অমরা বা প্লাসেন্টা এখানেই বলে দিই, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট আমাদের জন্য। অমরা বা প্লাসেন্টা জিনিসটা কি, একটা বাচ্চা যখন একটা মায়ের সাথে কানেক্টেড থাকে, ওই যে একটা নারীর মাধ্যমে কানেক্টেড থাকে, সেটাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। মনে করো কই আঁকবো, এখানে আঁকে যে এটা একটা আমার ভ্রূণ, ঠিক আছে? ভ্রূণ, এর ভিতর কি আছে আমার আছে এই যে এটা হচ্ছে একটা ভ্রূণ, এটা হচ্ছে আমার হচ্ছে পুরোটা হচ্ছে আমার যেটা হচ্ছে ক্যাভিটি, মানে হচ্ছে মায়ের গর্ভ। তো এই যে আমার ভ্রূণটা নীল নেই, এটাই যে একটা নালীর মাধ্যমে যে আমার হচ্ছে যুক্ত আছে, এটাকেই বলা হয় আছে অমরা বা প্লাসেন্টা। এই অমরা বা প্লাসেন্টার গুরুত্ব কিন্তু খুবই ইম্পর্টেন্ট, মানে খুবই গুরুত্বপূর্ণ এটা। কারণ কি, আমরা হচ্ছে যখন একটা ভ্রূণ বা একটা বাচ্চা আস্তে আস্তে মায়ের বডিতে বেড়ে উঠতেছে, সে বাচ্চা তো নিজে কোনো কিছু খেতে পারে না, সে পুষ্টি পাবে কী করে? একটা কোন ভ্রূণ বা কোনো একটা জীব বেঁচে থাকার জন্য তার তো অবশ্যই খাদ্যের দরকার, নিউট্রিশনের দরকার। তো সেটা কি করে, মা যখন খাদ্য খায়, এই যে দেখো যে গর্ভকালীন অবস্থায় মেয়েদের বেশি পুষ্টিকর খাবার খাওয়া কেন উচিত বা বেশি বেশি খাবার খাওয়া কেন উচিত, কারণ হচ্ছে যে মা যে খাবার খাচ্ছে, যে পুষ্টিকর খাবার খাচ্ছে বা যে ধরনের খাবার খাচ্ছে না কেন, সেটা এই যে অমরা বা প্লাসেন্টা, এটার মাধ্যমে ওই নিউট্রিশনটা আমার ভ্রূণ বা বাচ্চার কাছে চলে যাচ্ছে। এবং বাচ্চা ওই যে পুষ্টি পাওয়ার পরে যে বজ্র পদার্থগুলো তৈরি হচ্ছে, সেইগুলো আবার ওই অম্লার মাধ্যমে মায়ের বডিতে চলে আসতেছে, দেন মায়ের বডির মাধ্যমে সেটা আবার বাইরে চলে যাচ্ছে। ঠিক আছে, তাহলে অমরা বা প্লাসেন্টার ভূমিকা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। কারণ কি বলছি যে অমরা বা প্লাসেন্টার মাধ্যমে একটা ভ্রূণ তার মায়ের বডির সাথে কানেক্টেড থাকে, মায়ের যে পুষ্টিকর খাবার খায় সেই নিউট্রিশনটা অমরার মাধ্যমে বাচ্চা বডিতে আসে, এবং বাচ্চা ওই নিউট্রিশনটা পাওয়ার পরে যে আমার পুষ্টি মানে বজ্র পদার্থগুলো তৈরি করে, সেটা ও কিন্তু ওই অমরার মাধ্যমে আবার মায়ের বডিতে পাস করে দেয়। অর্থাৎ বাচ্চাটা ক্লিন থাকতেছে এবং সে পুষ্টি পদার্থ পাচ্ছে, আর বাচ্চা বডির বজ্র পদার্থগুলো মা নিচ্ছে এবং মায়ের বডি পুষ্টিটা বাচ্চাতে পাঠা দিচ্ছে। একটার মাধ্যমেই সেটাকে বলা হয় অমরা বা প্লাসেন্টা। এটাকে অনেক সময় নারীও বলে, ওই যে দেখো না, বাচ্চা হওয়ার পরে এটা কেটে দেয়, কারণ কি তখন আর কানেকশন দরকার হয় না। ওকে, তাহলে দেখো অমরা বা প্লাসেন্টা ক্লিয়ার কিনা? ওকে, আমরা ক্লাস করতেছি, ক্লাসের জিনিসপাতি আমরা আলোচনা করব। আমরা আজকে অনেক কিছু জানবো এক্সট্রা, তাই বলে এটা না সেটা নিয়ে আমরা হচ্ছে কমেন্ট বক্সে উল্টোপাল্টা কমেন্ট করব, ঠিক আছে? আমি লাস্টবার রিমাইন্ডার দিচ্ছি, এই যে উল্টোপাল্টা কমেন্ট যারা করবে তাদেরকে কিন্তু আমি ধরে ধরে ব্লক করে দেবো, ঠিক আছে? তো বি কেয়ারফুল। আচ্ছা, সবার ক্লিয়ার? তাহলে চলো আমরা আমাদের নেক্সট স্লাইডে যাই। ওকে, ক্লিয়ার? আইনাস, ইয়েস ক্লিয়ার। নেট প্রবলেম, ফজলে রাব্বি। আচ্ছা, নারী কাটলা কি ক্ষতি হয়? ওকে, পরবর্তী স্লাইডে দেখো কি বলছে। এটা হচ্ছে ভ্রূণের বিকাশ। ভ্রূণের বিকাশ কিভাবে হয় এটা কিন্তু আমি আগেই বলে আসছি একেবারে প্রথম থেকে। ফার্স্টের দিকে কি বলছে যে ডিম্বাণুগুলো যখন নিষিক্ত হচ্ছে তখন সেটা আস্তে আস্তে জরায়ের দিকে আসতে থাকে। দেখো এখানে কি বলছে যে নিষিক্ত ডিম্বাণু ধীরে ধীরে আমার ডিম্বনালী বেয়ে জরায়ের দিকে অগ্রসর হয়। এটাকে যদি আমরা একটা চিত্রের মাধ্যমে দেখি তাহলে কিভাবে দেখব, দেখো মনে করো যে ঠিক আছে, এই যে আমার এখানে দুই সাইডে দুইটা ডিম্বাণু থাকে,
আমার এখানে একটা ডিম্বাণু থাকে, এখানে একটা ডিম্বাণু থাকে। তো আর এটা হচ্ছে আমার হচ্ছে এই জায়গাটা হচ্ছে বলা হয় জরায়ু। ঠিক আছে, কি হয় যে ডিম্বাণু এই যে এখানে আমার হচ্ছে শুক্রাণু ফার্স্টে আসবে, শুক্রাণু এসে প্রবেশ করবে, প্রবেশ করার পরে যখন ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে, মনে করি এটা হচ্ছে ডিম্বাণু, এটা তার নিউক্লিয়াস, এটা হচ্ছে আমার শুক্রাণু, এটা তার নিউক্লিয়াস। তো এই ডিম্বাণু শুক্রাণু নিউক্লিয়াস যখন একসাথে ফিউশন করবে, করে আমার কী করবে, জাইগোট তৈরি করতেছে। সেই জাইগোটটা তখন কী করবে, এই পথ বেয়ে আস্তে 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 কোথায় চলে আসবে, আমার জরায়ুতে চলে আসবে। আর জরায়ুতে এসে যখন সেটা প্রতিস্থাপন হবে, সেটা কোন অবস্থায়, সেটা হচ্ছে ব্লাস্টোসাইট অবস্থায়। এই যে দেখো ব্লাস্টোসিস্ট অবস্থায়, এই যে আমি একটু আগেই বলছিলাম যে ব্লাস্টোসিস্ট জিনিসটা কি, আমি প্রথমেই বুঝাইছি। এই অবস্থায় কী করবে, আমার জরায়ুতে আস্তে প্রতিস্থাপন করবে। আর এই যে প্রতিস্থাপন করতেছে, এর একটা নাম আছে, নামটা হচ্ছে ইমপ্লান্টেশন বা হচ্ছে আমার প্রতিস্থাপন। ঠিক আছে, তাহলে আমার যখন হচ্ছে শুক্রাণু এবং ডিম্বাণু একসাথে যুক্ত হয়ে আমার নিষেক গঠন করছে, নিষেকের মাধ্যমে জাইগোট তৈরি হয়েছে, সেই জাইগোটটা কোথায় আমার কী করবে, আমার আস্তে 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 ডিম্বনালী বেয়ে আমার কোথায় চলে আসবে, জরায়ুতে চলে আসবে। জরায়ুতে যখন প্রতিস্থাপন হবে তখন সেই অবস্থার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট, এবং সেটা যে প্রতিস্থাপন হচ্ছে একে বলা হয়েছে ইমপ্লান্টেশন। ঠিক আছে, এখন আসো যে এই জরায়ুটাই আস্তে আস্তে কী করবে, আমাদের ভ্রূণটা বড় হতে হতে থাকবে, এখানে অবস্থান করবে 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত অবস্থান করে কী করবে, পরে 40 সপ্তাহ পরে যখন ডেলিভারি হবে তখন বাচ্চাটা আস্তে আস্তে বাইরে বের হয়ে আসবে। ঠিক আছে, আচ্ছা এরপর এই যেখানে দেখো যে সাধারণত 38 থেকে 40 সপ্তাহ পর্যন্ত গর্ভাবস্থা বিদ্যমান থাকে। ওকে, আর এই যে যখন বাচ্চা বা হচ্ছে তোমার হচ্ছে মানুষ যখন, মেয়েরা যখন গর্ভবতী থাকে তখন তাদের হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেলটা বন্ধ থাকে, এটা হচ্ছে ন্যাচারাল, তখন বন্ধ থাকবে। তাছাড়া প্রত্যেক মাসেই এটা কন্টিনিউয়াসলি ঘটে। এরপর দেখো যে অমরার ভিতরে কী বলছে, যে অঙ্গের মাধ্যমে জরায়ুতে ক্রমবর্ধমান ভ্রূণ মাতৃজরায়ু টিস্যু অর্থাৎ মা এবং বাচ্চার মাধ্যমে সম্পর্ক গঠন করে বা একসাথে কানেক্টেড থাকে, তাকেই বলা হয় অমরা বা হচ্ছে গর্ভফুল। ঠিক আছে, আর ভ্রূণ জরায়ুতে পৌঁছানোর 4 থেকে 5 দিনের মধ্যেই এটা সংস্থাপন হয়ে যায়, অর্থাৎ আমাদের হচ্ছে জরায়ুতে আসার 4 থেকে 5 দিন পরেই ইমপ্লান্টেশন মানে প্রতিস্থাপন হয়ে যায়। দেখো এই স্লাইডটা ক্লিয়ার কিনা, এই স্লাইডে কোনো ঝামেলা আছে কিনা, থাকলে আমাকে বলো, আমি হচ্ছে বুঝাবো, না থাকলে আমি নেক্সট স্লাইডে যাব। এখানে কি বলছি স্লাইডে, আমি যদি 1 মিনিটে হচ্ছে সামারি করি, যে ফার্স্টে বলছে যে আমার হচ্ছে ডিম্বাণু শুক্রাণু নিষিক্ত হবে, নিষিক্ত হওয়ার পরে ডিম্বনালী বেয়ে সেটা কোথায় চলে আসবে, আমার জরায়ুতে চলে আসবে। জরায়ুতে এসে এটা যখন প্রতিস্থাপন করবে, প্রতিস্থাপন কোন অবস্থায় করবে, সেই অবস্থার নাম হচ্ছে ব্লাস্টোসিস্ট। আর এই প্রতিস্থাপন করাকে বলা হচ্ছে ইমপ্লান্টেশন। আর এই প্রতিস্থাপন হতে সময় লাগবে 4 থেকে 5 দিন। এবং এখানে যে জরায়ুতে আমাদের যে ভ্রূণটা এখানে অবস্থান করবে 38 থেকে 40 সপ্তাহ, আর এই 38 থেকে 40 সপ্তাহকেই বলা হয় হচ্ছে আমার গর্ভ অবস্থা, অর্থাৎ এরপরেই হচ্ছে আমাদের হচ্ছে ডেলিভারি হয়ে যায়। ওকে, ক্লিয়ার? সবার ক্লিয়ার? আজমির, তনু, রিমেল, মুসালিন, তারপরে একান্ত দাস, আদনান, রাকিবুল, ইমরান, ইমু, সবার ক্লিয়ার? নেক্সট স্লাইডে বদ্দা। ওকে, ইভা, ইমন এতক্ষণ কই ছিল, ইমনটা এতক্ষণ দেখি নেই। তারপরে বাইজিতেরও ক্লিয়ার, তানবিনার আক্তার ক্লিয়ার, সাদিয়া, ওকে সবার ক্লিয়ার। আয়নাস, আমি চেষ্টা করছি যতগুলো নাম পড়া যায়, আমি আবার পড়বো, যাদের তো পড়তে পারি নাই কষ্ট পাই না। ঠিক আছে, আচ্ছা এরপরে আসে যে কি হয়েছে, ওই যে 4 থেকে 5 দিন পরে একটা ইমপ্লান্টেশন হয়ে গেছে, তাই না? ইমপ্লান্টেশন হওয়ার পরে আমি কি বলছি, এখানে 38 থেকে 40 সপ্তাহ এখানে অবস্থান করবে। তো দেখো আলটিমেটলি প্রথম দিন থেকে 40 সপ্তাহ কী কী চেঞ্জ হয়, সেটাই হচ্ছে মেনলি এখানে বলছে যে নিষেকের 12 সপ্তাহের মধ্যেই অমরাটা গঠিত হয়। এটা কিন্তু একটা খুব ইম্পর্টেন্ট এমসিকিউ, যে নিষেকের কত সপ্তাহের মধ্যে আমার হচ্ছে অমরা গঠিত হয়। অমরা কি আমি বলছি যে একটা নালী, যা একে গর্ভফুলও বলা হয়, যেটা হচ্ছে বাচ্চার সাথে মায়ের কানেকশন থাকে, সেটা কতদিন পরে গঠিত হবে? নিষেক মানে যে আমার হচ্ছে স্পাম আর ওভাম একসাথে আছে ফিউশন ঘটলো, এই যে ফিউশন ঘটে যে জাইগোট তৈরি করলে এটাই হচ্ছে আমার নিষেক। এটা তৈরি হওয়ার 12 সপ্তাহ পরেই আমার অমরা গঠিত হয়ে যায়। ঠিক আছে, আচ্ছা তারপরে কি হবে, এরপরে আমার হচ্ছে এই যে ভ্রূণের বৃদ্ধির জন্য আমার খাদ্যের দরকার, শর্করা, আমিষ এবং হচ্ছে পানি, খনিজ লবণ, এগুলো কিসের মাধ্যমে পাবে? অমরার মাধ্যমে পাবে।
যেটা মায়ের বডি থেকে আমার হচ্ছে বাচ্চা বডিতে আসবে। এখন এই অমরাটা দুই ধরনের কাজ করে, একটা ফুসফুসের মতন আর একটা হচ্ছে আমার বৃক্ষের মতন। কারণ ফুসফুসের মতন কাজ করে কি করবে, খাবারটা সে হচ্ছে আমার বডিতে নিয়ে আসতেছে বাচ্চার বডিতে, আর বৃক্ষের মতন কাজ করে বজ্র পদার্থটা বডি থেকে বের করে দিচ্ছে। তাহলে অমরা হচ্ছে অনেকটা ফুসফুসের মতন কাজ করে এবং অনেকটা তোমার বৃক্ষের মতনও কাজ করে, এই যে বৃক্ষ বা কিডনির মতন। এই দুটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট এমসিকিউ, মার করে রেখো, ঠিক আছে? এমসিকিউ খুবই ইম্পর্টেন্ট, এটাও এমসিকিউর জন্য ইম্পর্টেন্ট। ওকে, তারপরে অমরাতে প্রচুর পরিমাণ রক্তনালী থাকে, এই জন্য হচ্ছে এটা হচ্ছে আম্বিলিকাল কর্ড দিয়ে হচ্ছে ভ্রূণের সাথে যুক্ত থাকে। এই যে অনেক প্রচুর পরিমাণ রক্তনালী থাকে বলে যখন দেখবো যে বাচ্চা প্রসব হওয়ার পরে নাড়িটা বা প্লাসেন্টাটা কেটে দেয়, তখন দেখবো যে অনেক ব্লিডিং হয়, কারণ রক্তনালীর জন্য ব্লিডিং হবে, ঠিক আছে? আশা করি। আর এই যে চিত্রটা তো আমি বুঝাইছি, মেলদে আছে দেখো, এটা হচ্ছে আমার কি গর্ভবতী সময়ে যে আমার জরায়ুর স্তর, এটা হচ্ছে এই যে ভ্রূণ, আর এই যে যে জিনিসটা দিয়ে হচ্ছে যুক্ত আছে সেটাকে বলা হয় আমার হচ্ছে অমরা বা হচ্ছে আম্বিলিকাল কর্ড। এটার মাধ্যমে কি হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইড সহ বিভিন্ন বর্জ্য পদার্থ বডি থেকে বের হয়ে যাচ্ছে এবং বডিতে বিভিন্ন খাদ্য যেমন শর্করা, আমিষ, নিউট্রিশন সবগুলো বাচ্চা বডিতে প্রবেশ করতেছে। দেখো স্লাইড, এটা ক্লিয়ার কিনা? কে যেন লিখছে যে আমার কমেন্ট ভাই একজনও পড়ে না, আর কমেন্ট করব না। এটা কে? ও আচ্ছা, কিছু আদনান হাসান আমার কি করছে, অ্যাংরি রিয়াক্ট দিছে। ওকে, ক্লিয়ার সবার? কি লিখছে এটা? ভাইয়া আজকে কয় আওয়ার ক্লাস নেবেন? ক্লাস শেষের পথে আমরা চলে আসছি, আমরা শেষ হলেই করবো, কারণ ক্লাস কি ভালো লাগতেছে না, শেষ করার জন্য টাকাটা দিচ্ছ। কে যেন কমেন্টটা করছে, আমি আগে দেখে আসি। কে এটা হচ্ছে যে বনলতা সেন। ওরে বাবা, জীবনানন্দের বনলতা সেন, সে বলছে ওকে সবার ক্লিয়ার, তাই না? ভাই অনেক কিছু মিস করলাম, কেন আরাফাত সানিয়া তখন কইছিল যে অনেক কিছু মিস করলা। আরেকজন মোহিত কি লিখছে, ভাই আপনার স্মাইলটা কি, আমার স্মাইল কেছে ভালো না? ওকে চলো তাহলে আমাদের এটাও ক্লিয়ার, আমরা পরবর্তী স্লাইডে যাই। ওকে, পরবর্তী দেখো, এই যে ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ, অর্থাৎ আমাদের হচ্ছে একেবারে প্রথম ডে থেকে শুরু করে একেবারে মানে আমার প্রথম সপ্তাহ থেকে 40 সপ্তাহ পর্যন্ত যে চেঞ্জগুলো হচ্ছে সেইগুলো আছে এখানে। এই যে দেখো এটা হচ্ছে আমাদের ডিম্বাণু। একটা ডিম্বাণুর চারদিকে কিন্তু আবার 3টা লেয়ার থাকে, অর্থাৎ একটা আমার শুক্রাণু যেই কিন্তু ডিম্বাণুতে প্রবেশ করতে পারে না। আজকে কিন্তু একটা খুবই মজার টপিক পাবো লাস্টে সবার শেষে, সেটা হচ্ছে যে আইডেন্টিক্যাল এবং নন আইডেন্টিক্যাল টুইন, অর্থাৎ অভিন্ন যমজ এবং ভিন্ন যমজ, অর্থাৎ কি একই মানে যে ভাই বোন দুজন একসাথে হয়, আবার হচ্ছে 2 ভাই অথবা 2 বোন হয়। এই যে 2 ভাই বা 2 বোন একে বলা হয় আইডেন্টিক্যাল বা অভিন্ন যমজ, আর এই যে ভাই বোন একসাথে হয় একে বলা হয় ভিন্ন যমজ। তো এই জিনিসটা কীভাবে হয় এটা সবাই লাস্টে পড়াবো, তো দেখি শেষ পর্যন্ত কারা থাকে তাদেরকে আমি এটা সুন্দর করে পড়াবো। আচ্ছা, এখন আসে যে এই যে ডিম্বাণু, তার চারপাশে 3টা লেয়ার থাকে, সেই লেয়ারগুলো ভেদ করে যখন শুক্রাণু প্রবেশ করবে তখন কি হবে, ডিম্বাণুর নিউক্লিয়াস এবং শুক্রাণুর নিউক্লিয়াস একসাথে মিলিত হয়ে আমার কি তৈরি করলো, আমার এই যে আছে যে জাইগোট তৈরি করলো। ফার্স্টে একটা কোষ হলো, একটা থেকে পরবর্তীতে যে দুইটা থেকে 4টা থেকে 8টা থেকে এই যে 16টা, এই যে 16টা কোষ যুক্ত আমার নিরেট একটা অবস্থা তৈরি হয়েছে, একে কি বলছে, মরুলা। আগেই বুঝাইছি মরুলা জিনিসটা কি, ঠিক আছে? এরপর আসো যে মরুলার পরে কি তৈরি হয়েছে আমার হচ্ছে যেটা এই যে ভ্রূণ, আস্তে আস্তে ভ্রূণ তৈরি হওয়া শুরু করছে, যেটা হচ্ছে যে ব্লাস্টুলা দেন হচ্ছে আমার অর্গান শুরু করবে। এরপরে দেখো এই যে আস্তে আস্তে ভ্রূণ তৈরি হয়েছে, দেন অমরা, কারণ এই যে 12 সপ্তাহ পরে আমরা জানি অমরা তৈরি হয়। অমরার মাধ্যমে কি হয়েছে, এই যে মাতৃ বডির সাথে আস্তে আস্তে সেটা কানেক্ট হচ্ছে। আর
এই যে আমার আছে এখানে একটা ফ্লুইড বা একটা তরল পদার্থ আছে, কারণ কি যখন বেবিটা মায়ের বডিতে থাকে মা তো হাঁটাচলা করে, নড়াচড়া করে, জার্নি করে, ডক্টরের কাছে অ্যাপয়েন্টমেন্ট নেয়, গাড়িতে চলে ডক্টর দেখাতে যায়। তো এই চলাচলের সময় যাতে ওই ভ্রূণটার কোনো সমস্যা না হয় এই জন্য ওখানে একটা তরল পদার্থ বা ফ্লুইড থাকে, ঠিক আছে। দেন দেখো এই যে আস্তে আস্তে যে ফিটাস তৈরি হয়েছে, ফিটাস জিনিসটা হচ্ছে যে ভ্রূণ তৈরি হওয়ার 8 সপ্তাহ পরে এটাকে বলা হয় ফিটাস, মানে কি সেটা একটা মানুষের আকার পেয়ে যায়, তাকে বলা হয় ফিটাস, ঠিক আছে। দেন এই যে দেখো আস্তে আস্তে সেটা 28 সপ্তাহে চলে আসছে, মানে অনেকটা পুরো মানুষের মতন হয়ে গেছে, তাই না। এটা জরায়ু, এটা অমরা, এই যে কানেক্টেড, আর এটা হচ্ছে বেবি। এরপরে দেখি যে 38 সপ্তাহ পরে পূর্ণ একটা বেবি, যেটা হচ্ছে 38 থেকে 40 সপ্তাহের ভিতরে এটা হচ্ছে ডেলিভারির মাধ্যমে এটা প্রসব করে, ঠিক আছে। ওকে, দেখো তো চিত্রটা ক্লিয়ার কিনা, ভ্রূণের বৃদ্ধি ও বিকাশ ক্লিয়ার হলে বলো, জাস্ট আমি 1 মিনিটে আবার মুখে একটু জাস্ট সামারি করে দেবো, আর সমস্যা থাকলে বলো। ওকে, ক্লিয়ার ক্লিয়ার। তাও আমি বলি, দেখো কি বলছে যে ফার্স্টে হচ্ছে ডিম্বাণু শুক্রাণু মিলিত হয়ে আমার জায়গোট তৈরি করছে, জায়গোটটা বিভাজনের মাধ্যমে 16টা কোষে তৈরি হয়েছে, যাকে বলছি মরুলা। মরুলা থেকে পরবর্তীতে আমাদের ভ্রূণ বিকাশ শুরু হয়েছে। দেন ভ্রূণ থেকে আমাদের কি হয়েছে, আমাদের অমরার সৃষ্টি হয়েছে। অমরার সৃষ্টি হওয়ার মাধ্যমে আমাদের মাতৃক বডির সাথে আমাদের হচ্ছে বেবিটা কানেক্টেড হয়েছে, হওয়ার পরে আমাদের ফিটাস তৈরি হয়েছে। ফিটাস তৈরি হওয়ার পরে সেটা আস্তে আস্তে মানুষের অবয়ব বা পূর্ণাঙ্গ একটা হিউম্যান বডিতে সেটা কনভার্ট হয়েছে, ঠিক আছে। ওকে, সবার ক্লিয়ার অ্যান্ড নোট। আচ্ছা, জরায়ু কি একজন জিজ্ঞেস করছে। জরায়ু হচ্ছে তোমার আমাদের হচ্ছে যে ফিমেল বডির একটা পার্ট হচ্ছে জরায়ু, অর্থাৎ হচ্ছে আমাদের যে ওভারি বা হচ্ছে আমাদের যে ডিম্বাণু ছিল সেই ডিম্বাণুর যে স্ট্রাকচার তার একটা পার্ট হচ্ছে আমাদের জরায়ু, যেখানে মেনলি কী হয় ভ্রূণটা প্রতিস্থাপন হয়। আর আমাদের যে প্রসব বেদনা হয়, প্রসব বেদনার সময় কী হয় জরায়ুটা সংকুচিত হয়ে যায়। সংকুচিত হলে মনে করো যে এটা হচ্ছে আমার জরায়ু, আমি ধরলাম, ঠিক আছে, এখানে একটা বাচ্চা আছে। ওকে, এরপরে এটা যখন সংকুচিত হবে কি হবে, এটা চাপ পড়বে না, চাপ পড়লে তখন সেটা হচ্ছে পেইন ফিল করে, এই জন্য ওই যে প্রসব বেদনা বলা হয়। যেটা হচ্ছে আমরা মেনলি পেইনটাকে ডেসিবেল এককে আছে, ডেসিবেল এককে হচ্ছে আমার করি, কাউন্ট করি। তো একটা মানুষের সহন ক্ষমতা পেইনের থেকে মিনিমাম 20 বা 30 গুণ বেশি পেইন হচ্ছে এই প্রসব বেদনা পেইন, ঠিক আছে, যেটা বাইরের দেশে বিজ্ঞানীরা অনেক রিসার্চ করে এটা করে। আচ্ছা, ওই যে লিখছে একজন পেটের বাচ্চা কীভাবে অক্সিজেন নেয়, ওই যে সাদে আফরিন জুলি অ্যান্সার দিচ্ছে, ধন্যবাদ তোমাকে। অমরার মাধ্যমে, অমরা বা প্লাসেন্টার মাধ্যমে অক্সিজেন পাচ্ছে বাচ্চাটা, ঠিক আছে। উল্টা কেন, এটা এইভাবেই থাকে বডিতে, যখন হচ্ছে আমার এটাই হচ্ছে মেনলি আছে আমাদের বডির ভিতরে থাকে। কে জিজ্ঞেস করছে দাঁড়াও, রাকিবুল ইসলাম, আমাদের যখন প্রসব বেদনাটা হবে তখন ওই যে আমরা হরমোন পড়েছিলাম না, লুটিলাইজিং হরমোন, প্রোল্যাক্টিন হরমোন, এই হরমোনগুলো সিক্রেশন হবে, ফলে জরায়ুটা সংকোচন হবে, এটা আস্তে আস্তে ঘুরে 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 তখন আবার সামনের দিকে চলে আসে হচ্ছে আমার মেললে হচ্ছে বাচ্চাটা বের হয়ে যায়। আর উল্টো অবস্থায় থাকে বলে পেইনটা আরও বেশি ফিল হয়, কারণ ওটা সদর থাকলে তো বেরোই আসতো, ঠিক আছে। নখ দিয়ে আছে কেন মুখে, এটা হচ্ছে জাস্ট আর্ট করছে, নখ দিয়ে নাই রে। ওকে, রাধে রাধে এতক্ষণ পরে এসে বলছে কমেন্ট পড়েন, এতক্ষণ করেছিল রাধে রাধে, এতক্ষণ তো কমেন্ট করেই নাই। আচ্ছা চলো, এরপরে আমাদের কিন্তু ওখানে কেস সব শেষ, আমাদের প্রয়োজনের সব টপিক শেষ। তাহলে আমরা জাস্ট আজকে ঢুকবের পর হচ্ছে ভাইরাস, HIV ভাইরাস। তার আগে আমি একটু সামারি করে আসি যে আমরা কী কী পড়লাম, ঠিক আছে। সবাই জাস্ট 2 মিনিট থেকে 3 মিনিট সময় দাও, তাহলে আজকের লেকচার পুরোটা সামারি হয়ে যাবে, এক্সেপ্ট এই ভাইরাসটা নিয়ে আমরা একটু পরেই আবার বলবো। আমরা ফার্স্টে কি পড়ছি, ফার্স্টে পড়লাম হচ্ছে যে ফার্স্টে বললাম প্রজনন কাকে বলে, প্রজনন কয় প্রকার, 2 প্রকার ছিল, যৌন এবং অযৌন। যৌনটা আমাদের হচ্ছে
প্রাণীদের ক্ষেত্রে মেনলি হচ্ছে দুইটা বিপরীতধর্মী গ্যামেটের মাধ্যমে হচ্ছে, আর অযৌনটা বিভিন্ন প্রক্রিয়া বিভাজন বা তোমার হচ্ছে তোমার মুকুলোদ্গমের মাধ্যমে সংগঠিত হচ্ছে। এরপরে হচ্ছে নিষেক ছিল। আমরা জানি যে যখন একটা পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেট সংযুক্ত হয়ে জাইগোট তৈরি করে তাকে নিষেক বলে। নিষেক দুই প্রকার ছিল, একটা হচ্ছে তোমার বহির্নিষেক আর একটা হচ্ছে অন্তর্নিষেক। বহির্নিষেক মানে হচ্ছে যারা বডির ভিতরে ঢোকে, ভিতরে সংগঠিত হয় তাদেরকে বহির্নিষেক বলে, যেটা হচ্ছে যেমন মাছের ক্ষেত্রে এক্সেপ্ট হচ্ছে আমার কি হাঙর মাছ। আর অন্তর্নিষেক হচ্ছে যেটা হচ্ছে বডির ভিতরে সংগঠিত হয়, যেমন মানুষের ক্ষেত্রে হচ্ছে আমাদের অন্তর্নিষেক ঘটে। এরপর আমরা বলছিলাম নিষেকের মেনলি যে স্ট্রাকচারটা, যে আমার শুক্রাণু মাতৃকোষ থেকে আমার শুক্রাণু এবং হচ্ছে স্ত্রীর মাতৃকোষ থেকে ডিম্বাণু তৈরি হচ্ছে। শুক্রাণু তৈরি হওয়ার প্রক্রিয়াটার নাম ছিল কি স্পার্মাটোজেনেসিস, আর ডিম্বাণু তৈরি হওয়ার নামটা ছিল উজেনেসিস। যখন ডিম্বাণু আর শুক্রাণু মিওসিস প্রক্রিয়া কোষ বিভাজন প্রক্রিয়ায় তৈরি হয়ে গেল, তখন দুইটা একসাথে আমার জাইগোট তৈরি করবে নিষেকের মাধ্যমে। ঠিক আছে, এটাই ছিল আমাদের নিষেকের বেসিক থিম। তারপরে আসলে যে আমাদের কী ছিল, তারপরে ছিল আমাদের হরমোন। আমাদের বিভিন্ন অনেক ধরনের গ্রন্থি আছে, মেনলি 6টা গ্রন্থি। 1 নম্বর কী ছিল আমাদের হচ্ছে পিটুইটারি গ্ল্যান্ড, 2 নম্বর ছিল আমার হচ্ছে থাইরয়েড গ্ল্যান্ড, 3 নম্বর ছিল আমাদের অ্যাড্রেনাল গ্ল্যান্ড, 4 নম্বর শুক্রাশয়, 5 নম্বর ওভারি, 6 নম্বর ছিল অমরা বা প্লাসেন্টা। এই 6টা গ্রন্থি থেকে আমাদের বিভিন্ন হরমোন নিঃসরণ হয়। আমরা জানি পিটুইটারি গ্ল্যান্ডের 3টা পার্ট, অগ্র মধ্য পশ্চাৎ। এই 3টা পার্ট থেকে আমাদের 5টা হরমোন নিঃসৃত হয়েছিল, যার কাজগুলো আমরা পড়ছি। যেমন অ্যান্টিডায়াবেটিক হরমোন, এটা আমরা পড়ছি আমাদের কিডনিতে বৃক্ষে কাজ করে। অক্সিটোসিন আমাদের হচ্ছে মাতৃত্বকালীন সময় কাজ করে। এরপর মেলানোসাইট উদ্দীপক হরমোন, যেটা আমাদের মেলানিন সংরক্ষণ এবং হচ্ছে সেটাকে হচ্ছে অ্যাক্টিভ বা প্রোডাক্টিভ করার কাজে সহায়তা করে। তারপরে হচ্ছে আমরা পড়ছিলাম থাইরয়েড গ্ল্যান্ড। থাইরয়েড গ্ল্যান্ড থেকে 3টা হরমোন ছিল। 3টা হরমোনের ভিতর একটা ছিল হচ্ছে ট্রাই আয়োডিন থাইরক্সিন, একটা হচ্ছে থাইরক্সিন, আর একটা হচ্ছে ক্যালসিটোসিন, যেগুলোর কাজও আমরা পড়ছি। তারপর আমরা হচ্ছে অ্যাড্রেনালিন, যেটা বলছি কি আমাদের থাইরয়েড গ্ল্যান্ড কি বলছি আমাদের যে বৃক্ষে বা নেক রিজনে পিছনের দিকে প্রজাপতি আকৃতি একটা গ্ল্যান্ড ছিল। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যাড্রেনালিন কি বলছি যে তোমাদের নূর ভাইকে দিয়ে মনে রাখবা যে নূর ভাই ক্লাসে ক্যাপ পরে আসে, তো আমাদের বৃক্ষেরও একটা ক্যাপ পরার ইচ্ছা থাকে, বা ক্যাপের মতন 2টা গ্ল্যান্ড থেকে 2টা বৃক্ষে, যাকে বলা হয় অ্যাড্রেনাল গ্ল্যান্ড। অ্যাড্রেনাল গ্ল্যান্ড থেকে আবার হরমোন নিঃসৃত হয়, গ্লুকোকর্টিকয়েড হরমোন, মেলানিন কর্টিকয়েড হরমোন, কর্টিসল হরমোন, যেগুলোর কাজও আমরা পড়ছি। দেন আমরা শুক্রাশয় থেকে বলছি যে টেস্টোস্টেরন এবং অ্যালডোস্টেরন 2টা হরমোন নিঃসৃত হয়, আর ডিম্বাণু থেকে আমাদের ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন হরমোন নিঃসৃত হয়। শুক্রাণু হরমোন হচ্ছে তোমার ছেলেদের মেন হরমোন আছে টেস্টোস্টেরন, আর মেয়েদের মেন হরমোন আছে ইস্ট্রোজেন এবং প্রজেস্টেরন। আমরা এটাও বুঝছি যদি ছেলেদের হরমোন মেয়েদের বডিতে এবং মেয়েদের হরমোন ছেলেদের বডিতে চলে আসে, তাহলে আমাদের কী কী সমস্যা হতে পারে বা কী কী প্রবলেম হতে পারে সেগুলো আমরা বুঝছি। ঠিক আছে, আচ্ছা, হরমোনের শেষে আমরা যেটা বুঝছি সেটা হচ্ছে যে ভ্রূণের বিকাশ কিভাবে বিকাশ হচ্ছে বা সেটা কিভাবে সংগঠিত হচ্ছে। আমরা পড়ছি যে ভ্রূণ আস্তে আস্তে মেনলি হচ্ছে 38 থেকে 40 সপ্তাহে মাতৃগর্ভে অবস্থান করে। যখন ডিম্বাণু শুক্রাণু মিলিত হয় তখন হচ্ছে সেটা ডিম্বনালীর মাধ্যমে কোথায় চলে আসে, আমার জরায়ুতে আসে। 4 থেকে 5 দিনের ভিতরে প্রতিস্থাপন হয়, আর এই প্রতিস্থাপনকে বলা হয় ইমপ্লান্টেশন। আর যে অবস্থায় প্রতিস্থাপন হচ্ছে তাকে বলা হয় ব্লাস্টোসিস্ট। ঠিক আছে, দেন সেটা আস্তে আস্তে বড় হয়েছে, অমরা তৈরি হয়েছে, ফিটাস তৈরি হয়েছে, দেন হচ্ছে একটা পূর্ণাঙ্গ হিউম্যান বডিতে তৈরি হয়েছে। তৈরি হওয়ার পরে সেটা হচ্ছে আমার হচ্ছে প্রসব বেদনা বা জরায়ুর সংকোচনের মাধ্যমে, প্রসব বেদনার মাধ্যমে আস্তে আস্তে বেবিটা হচ্ছে তোমার বাইরে চলে আসছে বা ডেলিভারি হয়েছে। ঠিক আছে, এতটুকুই ছিল আজকের প্রাণীর প্রজনন। ঠিক আছে, মাঝে আরও অনেক কথা বলছিলাম। মেনলি হচ্ছে আমি হচ্ছে মেনস্ট্রুয়েশন সাইকেল নিয়ে বলছিলাম, তারপর হচ্ছে বয়ঃসন্ধিকাল নিয়ে বলছিলাম। মেনস্ট্রুয়েশন সাইকেল কি বলছিলাম যে মেনলি হচ্ছে ছেলেদের শুক্রাণু মৃত্যুর আগ পর্যন্তই হচ্ছে তৈরি হয়, কিন্তু মেয়েদের ডিম্বাণু ফিক্সড, সেটা হচ্ছে 40 থেকে 45 বছর পর্যন্ত তৈরি হয়। এরপরে ডিম্বাণু তৈরি হওয়া বন্ধ হয়ে যায়, একে বলা হয় মেনোপজ। আর এই যে ডিম্বাণুটা প্রত্যেক মাসে মাসে তৈরি হয়, এটা যখন শুক্রাণুর সাথে নিষিক্ত হতে না পারে তখন সেটা ব্লিডিংয়ের মাধ্যমে অর্থাৎ রক্তক্ষরণের মাধ্যমে সেটা বের হয়ে আসে। একেই বলা হয় হচ্ছে রজচক্র বা মেনস্ট্রুয়েশন সাইকেল। আর এটা হওয়া মানে কি ওই মেয়েটা সুস্থ, সে পরবর্তীতে বংশধর উৎপাদনের জন্য একদম পরিপক্ক। ঠিক আছে, আর তারপরে বলছে বয়ঃসন্ধিকাল কি মেনলি হচ্ছে তোমার কৈশোর থেকে আমার হচ্ছে কিশোরের দিকে হচ্ছে
হ্যাঁ, নর্মালি হচ্ছে আমার বাচ্চা থেকে কৈশোরে যাওয়ার যে সন্ধিক্ষণ তাকে বলা হয় বয়ঃসন্ধিকাল। বয়ঃসন্ধিকাল ছেলেদের ক্ষেত্রে বাংলাদেশের প্রেক্ষিতে তোমার হচ্ছে 14 থেকে 16 বা 15, আর মেয়েদের হচ্ছে 11 থেকে 13 বছর। বয়ঃসন্ধিকালে ছেলেদের কি চেঞ্জ হবে, দাড়ি গোঁফ হবে, গলার ভয়েসটা মোটা হয়ে যাবে, একটা ম্যানলি ভাব আসবে। আর মেয়েদের ক্ষেত্রে কী হবে, তাদের হচ্ছে কথাবার্তা স্বরটা অনেক তীক্ষ্ণ হবে, ঠিক আছে, এরপর হচ্ছে তাদের কোমলীয়তা একটা ভাব চলে আসবে। তাই এগুলো ছিল হচ্ছে আমাদের বৈশিষ্ট্য। এখন আমরা চলে আসবো, দেখো এতটুকু পর্যন্ত কারো কোনো সমস্যা আছে কিনা, 10 সেকেন্ড টাইম, এর ভিতর জানাও কোনো সমস্যা থাকলে, না থাকলে ক্লিয়ার কিনা বলো। এরপর আমরা চলে যাব আমাদের রোগ সম্পর্কে, যেটা হচ্ছে এইচআইভি ভাইরাস। ক্লিয়ার? ইমন লিখছে ভাই ক্লিয়ার, আর আপনাকে অনেক কিউট লাগতেছে। হাই হাই, আমি তো লজ্জা পেয়ে গেলাম। ঠিক আছে, এরপরে হচ্ছে সবার ক্লিয়ার, পুরোটা বুঝতে পারছি। ওকে, এখন আর কারো নাম পড়বো না, কারণ এখন নাম পড়লে আবার কারোর নাম বাদ গেলে সে আবার কষ্ট পাবে। এতক্ষণ আছে এরা, ওকে বাদ, ক্লিয়ার সবার। চলো আমরা এখন আমাদের ভাইরাসের টপিকে চলে যাই। চলো চলো, অল ক্লিয়ার। ওকে, এখন আসলে যে এইচআইভি ভাইরাস, এই ভাইরাসটা না খুবই চালাক একটা ভাইরাস, মানে খুবই চালাক। চালাক কারণ কি, আমি তোমাদের যখন রক্ত পড়াইছিলাম, রক্তের সময় কি বলছিলাম যে আমাদের বডিতে 3 ধরনের রক্তকণিকা আছে। একটা হচ্ছে লোহিত রক্তকণিকা, একটা শ্বেত রক্তকণিকা, আর একটা হচ্ছে অনুচক্রিকা বা হচ্ছে প্লাটিলেট, তাই না? তো শ্বেত রক্তকণিকার আবার হচ্ছে ভাগ ছিল কিন্তু দানাদার আর অদানাদার। অদানাদার আবার 2 প্রকার ছিল, একটা হচ্ছে মনোসাইট আর একটা হচ্ছে লিম্ফোসাইট। এই লিম্ফোসাইটের আবার কাজ 2টা ছিল, অনেক মুখে বলছে, একটু লিখি। লিম্ফোসাইট, এই লিম্ফোসাইট আবার 2 প্রকার ছিল, একটা বি লিম্ফোসাইট, একটা টি লিম্ফোসাইট। টি লিম্ফোসাইটের কাজ হচ্ছে কোনো রোগ জীবাণু বা ভাইরাস ব্যাকটেরিয়া আসলে তার যে জেনেটিক স্ট্রাকচারগুলো সেগুলো হচ্ছে স্মৃতিতে সংরক্ষণ করা। আর বি লিম্ফোসাইটের কাজ হচ্ছে ওই ইনফরমেশন দিয়ে আমরা হচ্ছে অ্যান্টিবডি তৈরি করা। কি তৈরি করবে? অ্যান্টিবডি তৈরি করবে। ওকে, এখন আসুন, এখন এইচআইভি ভাইরাস যখন আমাদের বডিতে ঢোকে, তার বিরুদ্ধে তো আমাদের অ্যান্টিবডি তৈরি করার কথা শ্বেত রক্তকণিকার, কিন্তু এইচআইভির একটা প্রোটিন আছে যাকে বলা হয় P53, একটা প্রোটিন। এটা কি করে, যে এইচআইভি মনে করে একটা ভাইরাস, ও এর চারদিকে ভাইরাসকে একটু খারাপ করেই রাখি, ঠিক আছে না? দাঁড়ালে আছে বলবা যে কিউট ভাইরাস কী করে হবে। আচ্ছা, এর চারদিকে একটা প্রোটিনের লেয়ার বা আবরণ দিয়ে রাখে, যার কারণে ডাব্লিউবিসি এসে ভাবে যে এ আমার বডির জন্য অনেক ভালো, খারাপ না। দেখো কি বলছে না, যে এ অনেক চালাক। কি এত চালাক, সে তার বাইরে এমন একটা প্রোটিনের লেয়ার দিয়েছে, যে লেয়ারটা দেখে আমার ডাব্লিউবিসি ভাবতেছে যে না, এ তো আমার শরীরের জন্য ভালো, খারাপ না, তো তো এ থাকুক, এর বিরুদ্ধে কোনো অ্যান্টিবডি তৈরি করব না। কিন্তু ও তো ভিতরে আছে, ও তো বলতেছে যে দাঁড়াও মামা, তুমি খালি একটু আমাকে ঢুকতে দাও, এরপর আমি দেখতেছি। ওই যে মানুষ গেটে তালা দেয় কিসের জন্য? যাতে চোর ঢুকতে না পারে। এখন তুমি চোরকেই তোমার বন্ধু ভাবে রুমে ঢোকাচ্ছ, তো চোর তো মনে মনে ভাববে, বলবে যে আজকে আমি খালি ঢুকি, ঢোকার পরে তুমি ঘুমাও, তারপর আমি দেখব আমি কি করতে পারি, ঠিক আছে? তো এটা হচ্ছে তাই এই কাজটা করে। এখন হচ্ছে যে ভাইরাসের স্ট্রাকচারগুলো কী কী? ও, এইচআইভি ভাইরাসকে বলা হয় রিভার্স ট্রান্সফার বা হচ্ছে রেট্রো ভাইরাস। রেট্রো মানে কি? রেট্রো, রেট্রো মানে হচ্ছে তোমার এই যে রিভার্স ট্রান্সক্রিপ্টেড। আমরা কি জানি, আমরা তোমার প্রথম চ্যাপ্টার পড়ছে বায়োলজি, সমী আপু অনেক সুন্দরভাবে পড়াইছে, আমি জানি যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হয়, এটা তো আমরা সবাই জানি, তাই না? ডিএনএ থেকে আরএনএ, দেন হচ্ছে প্রোটিন, তারপর হচ্ছে প্রোটিনকে বলা হয় জীবনের ভাষা, তাই না? আচ্ছা, তো এটা কিন্তু একটা নর্মাল ফিনোমিনা বা প্রসিডিউর, যে ডিএনএ থেকে আরএনএ তৈরি হবে। কিন্তু আরএনএ থেকে যদি ডিএনএ তৈরি হয়, সেটাকে বলা হয় হচ্ছে আমার রেট্রো বা হচ্ছে রিভার্স ট্রান্সক্রিপ্টেস। এখানে 2টা শব্দ আছে, একটা হচ্ছে ট্রান্সলেশন আর একটা হচ্ছে ক্রিপশন ছিল। ওকে, তাহলে রিভার্স ট্রান্সক্রিপ্টেস কি বলছে, যে আমার হচ্ছে মেনলি
তৈরি হওয়ার কথা ডিএনএ থেকে আরএনএ, কিন্তু আরএনএ থেকে যখন ডিএনএ তৈরি হবে তখন এটাকে বলা হয় তো রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। তো আমাদের এইচআইভি ভাইরাসটা এই জিনিসটা করে, সে আরএনএ থেকে নতুন ডিএনএ তৈরি করে, এই জন্য এটা বেশি এত ভয়ানক। ঠিক আছে, আচ্ছা এর স্ট্রাকচারগুলো দেখো, এটা হচ্ছে মাঝে মাঝে তোমার গ নম্বরে আসে সিকিউতে আর্ট করার জন্য, তো এই চিত্রটা দেখে রাখো। আমি যদি বাইরে থেকে যাই একেবারে দেখো যে এই যে বাইরের সাইডে যে লেয়ারটা আছে, এই যে লেয়ারটা, এই লেয়ারটাকে বলা হয় ফসফোলিপিড লেয়ার, একটা অর্থাৎ ফসফেট আর লিপিড সংযুক্ত করে একটা লেয়ার তৈরি করা হয়, সেই লেয়ার। আর দেখো এখানে একটা প্রোটিন আছে, ঠিক আছে, এই প্রোটিনটাকে বলা হয় হচ্ছে গ্লাইকোপ্রোটিন। প্রোটিনের মধ্যে দুইটা অংশ, একটা মাথা আর একটা হচ্ছে লেস। মাথা থেকে কি বলতেছে, মাথাতে যে প্রোটিন থাকে সেটা হচ্ছে GP120, আর লেজে যেটা থাকে সেটা হচ্ছে GP41। তাহলে কি বলছে, আমাদের একটা প্রোটিন থাকে যাকে বলা হয় গ্লাইকোপ্রোটিন। এই যে গ্লাইকোপ্রোটিনের দুইটা ভাগ, একটা মাথা আর একটা লেজ। মাথাটাতে যে অ্যামাউন্ট থাকে প্রোটিনের সেটা হচ্ছে GP120, আর লেজে যেটা থাকে GP41। ওকে, দেন একটা আরেকটা লেয়ার থাকবে যেটাকে বলা হয় ক্যাপসিড লেয়ার। দেন এই যে ভিতরে দেখো আরএনএ, কারণ আমরা জানি যে এখানে আছে আরএনএ থেকে পরবর্তীতে ডিএনএ তৈরি হবে, যাকে বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। ঠিক আছে, দেখো ভাইরাস গঠনের স্ট্রাকচারটা বা গঠনটা ক্লিয়ার কিনা, এটা কিন্তু গ নম্বরে খুবই ইম্পর্টেন্ট, গ নম্বরের জন্য। ঠিক আছে, এই চিত্রটা। আর ক নম্বরের জন্য যে রিভার্স ট্রান্সক্রিপ্টেজ জিনিসটা কি, এটা কিন্তু ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে আমরা কি বলছি যে জাস্ট সিম্পল, কিন্তু যে আরএনএ থেকে ডিএনএ তৈরি, আরএনএ থেকে ডিএনএ তৈরিকেই বলা হয় রিভার্স ট্রান্সক্রিপ্টেজ। এতটুকু বললেই 1 নম্বর তুমি কনফার্ম, 1 নম্বর পেয়ে যাবে। ওকে, দেখি ক্লিয়ার কিনা। মাহির হোসেন মেহেদি ক্লিয়ার অ্যান্ড নোট ডান, কতবার লিখছে সে। ওকে, রাকিবুল, ওকে, তারপরে সঞ্জিদুল ক্লিয়ার, গোস্বামীরও ক্লিয়ার, তারপরে মুমিন, সাদিয়া বিনতে আফরিন, ইমরান ইমু, তারপরে শিমুল ভাইরাসের সাথে হেসে দাঁড়ান, একটা ছবি তুলে ও ভাইরাসের সাথে হেসে দাঁড়াবো। ইয়েস, আশা করি ডান তোলা, আমি আর দাঁড়াবো না, অনেক দাঁড়াইছি। এই শিমুল ক্লিয়ার কিনা, তোলা হয়েছে কিনা দেখো। ওকে, আজমির তো ক্লিয়ার, বায়জিৎ ক্লিয়ার, আরাফাত সানি, কমেন্ট না দেখলে হবে। ওকে, চলো এরপরে এই যে রিবেল বলছে এস ডান, ও হিরো। আচ্ছা চলো এরপরের স্লাইডে কি বলছি, সেটা হচ্ছে যে এই যে এইচআইভি ভাইরাস যখন সংক্রমণ হয় তখন আসলে আমাদের বডিতে কী কী চেঞ্জ হয়, আমরা কী করে বুঝতে পারবো যে এই এইচআইভি ভাইরাসের লক্ষণ কিনা বা আমাদের এইচআইভি বডিতে ঢুকছে কিনা। যেমন হচ্ছে কোনো কিছু হলে আমাদের কী হয়, জ্বর হয়, সর্দি হয়। জ্বর কেন হয় এটাও কিন্তু আমি পড়াইছিলাম, আজকে আর রিমাইন্ডার দেবো না, যদি কারো মনে না থাকে পরে ধরা হবে জ্বর কেন হয়। আচ্ছা, তারপরে দেখো কি বলছো যে এই যে এখানে একটা হেডলাইন দেখো, প্রজনন সংক্রান্ত রোগ, এটার একটা নাম আছে যাকে বলা হয় STD। এটার মাধ্যমে অনেকগুলো ডিজিজ বোঝায়। এস মানে হচ্ছে সেক্সুয়াল, টিতে হচ্ছে ট্রান্সমিশন, ডিতে হচ্ছে ডিজিজ, অর্থাৎ সেক্সুয়াল ট্রান্সমিটেড ডিজিজ, যাকে হচ্ছে এইচআইভি আছে, গনোরিয়া আছে, সিপিলিস আছে, আরও অনেক রোগ আছে। জাস্ট তোমাদের ক্ষেত্রে এইচআইভিটা আলোচনা করছে, এই জন্য এইচআইভিটা আমরা পড়াচ্ছি। ঠিক আছে, এখন দেখো যে আমরা কি করে বুঝবো যে এইচআইভি দ্বারা কোনো একটা ব্যক্তি আক্রান্ত হয়েছে কিনা। সেই ব্যক্তির দ্রুত ওজন কমতে শুরু করবে, অর্থাৎ কারোর বডিতে যদি হচ্ছে ওয়েট, মানে কারোর বডি ওয়েট যদি 70 কেজি হয়, সে দেখবে যে 1 মাসের ভিতর তার 10% ওয়েট কমে যায়। অর্থাৎ তোমার হচ্ছে 1 মাসের ভিতর সে 63 কেজিতে চলে আসবে, দেন পরের মাসে সে চলে আসবে হচ্ছে আমার কত 56 কেজিতে। এইভাবে আর কি 10%, অর্থাৎ 7 কেজি 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 করে কমতে আস্তে আস্তে সে অনেক রোগা হয়ে যাবে। 2 নম্বর হচ্ছে 1 মাসেরও বেশি সময় ধরে একটানা জ্বর থাকে, অথবা জ্বর জ্বর ভাব দেখা যায়। এরপরে 1 মাসেরও বেশি সময় ধরে হচ্ছে পাতলা পায়খানা বা ডায়রিয়া হয়। ঠিক আছে, ডায়রিয়া। এরপরে হচ্ছে যে অনেকদিন ধরে শুকনো কাশি থাকে, তারপরে ঘাড় এবং বগলে হচ্ছে ব্যথা অনুভব হয়, মুখমণ্ডল খসখসে হয়ে যায়।
ঠিক আছে। খসখসে মানে যে টান টান অবস্থা, যেমন শীতকালে দেখবো যে আমরা যখন শীত পড়ে যায় কিন্তু মুখে কোনো কিছু ভ্যাসলিন বা হচ্ছে কোনো ক্রিম ইউজ করি না, মুখটা মনে হয় টান 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 টানকে টেনে ধরতেছে, ওটাই হচ্ছে খসখসে হয় ভাব। এরপরে হচ্ছে মুখমণ্ডল, চোখের পাতা, নাক ইত্যাদি অঙ্গ হঠাৎ ফুলে যায় এবং সহজে ফোলা কমে না, আর সারা দেহে চুলকানি হয়। সব এর ভিতরে এই যে যে পয়েন্ট আমার হচ্ছে 7টা পয়েন্ট, এর ভিতরে সবচেয়ে ইম্পর্টেন্ট হচ্ছে যে দ্রুত ওজন কমে যাবে, দেন হচ্ছে একটানা 1 মাসের বেশি জ্বর থাকবে, আর পাতলা পায়খানা। এই 3টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। তুমি যদি পরীক্ষার খাতে এই 3টাও লেখো তুমি ফুল মার্ক পেয়ে যাবা, ঠিক আছে। বাকিগুলো হচ্ছে অপশনাল, বাট এই 3টা মাস্ট তোমাকে খাতায় থাকাই লাগবে যে এইচআইভির লক্ষণ কী। ওকে, আচ্ছা, এইচআইভি আমি আরেকটু বলি, এই এইচআইভি ভাইরাসের পূর্ণরূপ হচ্ছে কি? এইচআইভি এটা হচ্ছে হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস, আর এই হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস বা এইচআইভিতে যে রোগ হয় তাকে বলা হয় এইডস, AIDS। এতে কি অ্যাকুয়ার ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, এটাও কিন্তু ক নম্বরের জন্য খুবই ইম্পর্টেন্ট। এই যে এই এইডস বা AIDS এর পূর্ণরূপ কি, এটা কিন্তু আমাদের ক নম্বরে দিয়ে দেয় যে এটার পূর্ণরূপ কি, ঠিক আছে, খুবই ইম্পর্টেন্ট। আর এমসিকিউতে দেয় এইডস কোন ভাইরাস দ্বারা আক্রান্ত হয়, সেটা হচ্ছে এইচআইভি বা আমার হিউম্যান ডেফিসিয়েন্সি ভাইরাস দিয়ে, ঠিক আছে। এটা ক্লিয়ার সবার? দেখো তো ক্লিয়ার কিনা? ক্লিয়ার। আজমির লিখছে এটা হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, ঠিক আছে। ও হ্যাঁ, হিউম্যান ইমিউনো ভাইরাস, সরি ইমিউনোটা আমি দিই না, ধন্যবাদ। ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, আর ওটা হচ্ছে অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম। ওকে, ভাইয়া এইচআইভি কে আবিষ্কার করেন? এইচআইভি আবিষ্কার করা হচ্ছে বিজ্ঞানী, নাম শুনলো হাসবা, বিজ্ঞানী গ্যালো, ঠিক আছে, বিজ্ঞানী গ্যালো। এটা হচ্ছে 1984 সালে আবিষ্কার করেন এইচআইভি, ঠিক আছে। কোশ্চেনটা কে করছিল? কোশ্চেনটা করছিল হচ্ছে নিয়ামুল করিম পাচ্ছ, অ্যান্সার পেয়েছ। বিজ্ঞানী গ্যালো 1984 সালে এই ভাইরাসটা আবিষ্কার করেন। ওকে, এটা ক্লিয়ার। পরবর্তীতে হাই শেষ, প্রতিরোধ নেই। আচ্ছা, এরপর আমাদের সিকিউ পার্ট চলে আসে। তো এখানে হচ্ছে প্রতিরোধটা মানে হচ্ছে মিস্টেক চলে গেছে, আমি জাস্ট পড়াই দিচ্ছি। লক্ষণগুলোতে আমরা পারলাম। প্রতিরোধটা জিনিসটা হচ্ছে কি, যে কীভাবে প্রতিরোধ হবে, সেটা হচ্ছে যে প্রথম যেটা, এটা হচ্ছে আমাদের ব্লাড বা রক্তের মাধ্যমে এই রোগটা ছড়ায়, আর হচ্ছে নালা বা স্যালাইভার মাধ্যমে মানে ছড়ায়। তো প্রথম যেটা হচ্ছে যে কাউকে যখন ব্লাড দেব, একজনে ওই একটা সিরিঞ্জ আমি দুইজনের ক্ষেত্রে ইউজ করবো না, ঠিক আছে। 2 নম্বর হচ্ছে আমি যার থেকে ব্লাড নেব তার অবশ্যই রক্ত পরীক্ষা করে নেব যে তার বডিতে কোনো ডিজিজ বা কোনো কিছু আছে কি না। 2টা, প্রথমটা হচ্ছে একই সিরিঞ্জ আমি একজনের বেশি কাউকে ইউজ করবো না। 2 নম্বর হচ্ছে যখন আমরা ব্লাড ট্রান্সমিশন করব তখন ওই ক্রস ম্যাচিংয়ের সময় জেনে নেব যে তার বডিতে বা রক্তে কোনো ডিজিজ বা সমস্যা আছে কিনা। 3 নম্বর হচ্ছে যে তোমার অনিরাপদ যৌন মিলন সংগঠিত করব না। এই 3টা হচ্ছে খুবই ইম্পর্টেন্ট। এই 3টা আমরা মেনে চললে এইচআইভি থেকে মুক্ত থাকা অনেকটাই সম্ভব, ঠিক আছে। এটা ছিল প্রতিরোধ, আর বইয়ের লাস্টে আছে, ওটা একবার রিডিং দিলে পারবা, ঠিক আছে। আজকের ক্লাস এখানেই শেষ। আমাদের প্রাণী প্রজনন আমরা ফার্স্টে পড়ছি কীভাবে সম্ভব হয়, সংগঠিত হয়, তারপর পড়ছি যে এই প্রজনন সংক্রান্ত রোগ, একটা রোগী আমাদের এখানে সিলেবাসে আছে তোমাদের, সেটা হচ্ছে এইচআইভি, সেটা আমরা পড়ছি। এইচআইভি মানে হচ্ছে হিউম্যান ইমিউনো ডেফিসিয়েন্সি ভাইরাস, আর এটার কারণে আমাদের যে এইডস রোগটা হয় সেটা হচ্ছে এই অ্যাকুয়ার্ড ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, ঠিক আছে। এটার লক্ষণ পড়লাম, স্ট্রাকচার পড়লাম, প্রতিরোধ পড়লাম।
আশা করি সবার ক্লিয়ার কিনা, বা কোনো সমস্যা থাকলে আমাকে বলো, আমি আরেকবার হচ্ছে জাস্ট বলে দেবো যদি কোনো জায়গায় সমস্যা থাকে। তোমাদের 30 সেকেন্ড সময় দেওয়া হলো, এই 30 সেকেন্ডের ভিতর দেখো যে কোন জায়গায় সমস্যা আছে কিনা। এরপর আমরা দেখবো এই চ্যাপ্টার থেকে আসলে আমাদের কীভাবে এমসিকিউ বা সিকিউ আসে সেটা আমরা দেখবো, ঠিক আছে? দেখি, ওকে, একটাবার ক্লাসে মনোযোগ হন সবাই। ওকে শুনুন, ওকে ইমন এসে বলছে আর একটা পোস্ট দেন, আর একটা পোস্ট আমি দেবো, দাও আমি অন্য স্লাইডের সাথে দেবো। চলো পোস্ট দিচ্ছে, কো ইমন কো, রেডি 1 2 3। ওকে ডান। ওকে সবার ক্লিয়ার, চলো আমরা এমসিকিউ। আমি কিন্তু বলছি আজকে লাস্টে একটা জিনিস পড়বো, আইডেন্টিক্যাল এবং নন আইডেন্টিক্যাল টুইন, না মনে আছে তো সবাই মনে হয়। চলো এবার সিকিউ এমসিকিউ আমার কিছুই পড়ানো লাগবে না, আমি মনে করি তোমরা সবাই পারবা, কারণ তোমরা অনেক ট্যালেন্টেড। প্রথম দেখো, প্রথম এমসিকিউটা কি বলছে, একটা আদর্শ ফুলের কয়টি অংশ থাকে, দেখি কে এবার যারা যারা অ্যান্সার সবার আগে দিতে পারবে তাদের নাম আমি পড়বো, দেখি কে কে সবার আগে অ্যান্সার দিতে পারে। ভাইয়া জমজ বাচ্চা নিয়ে কথা বলবেন বলছিলেন, হ্যাঁ অবশ্যই বলবো, মনে আছে আমার, রাকিবুল মনে আছে। দেখো এমসিকিউর ক্ষেত্রে বলো যে একটি আদর্শ ফুলের কয়টি অংশ থাকে। ডি প্রথম অ্যান্সার দিছে, কে দেখি হচ্ছে অনিক দাস, 5টি অংশ। ওকে ভেরি গুড, আসলে 5টি অংশ থাকে একটা আদর্শ ফুলের, পুষ্পাক্ষ, তারপর হচ্ছে বৃতি, দলমণ্ডল, পুং গ্যামিটোফাইট বা হচ্ছে পুং স্তাবক, স্থিরস্তাবক, এই 5টা, তাই না? কে কে পোস্টেন সবার নাম পড়া লাগবে না। অনিক দাস, তারপর হচ্ছে মোতালেব, আজমির লিখছে, এস এস জান, ওয়ালি উল্লাহ চৌধুরী, ও অনেকেই লিখছে। ওকে আমি সবার নাম আস্তে আস্তে পড়বো, প্যারা নেই। চলো তারপর এই একজন, এই যে ফাতেমা আক্তার পাইছি, সি ফাতেমা আক্তার অ্যান্সার হবে ডি, একটা আদর্শ ফুলের 5টা অংশ থাকে। আমি বলে দিচ্ছি, একটা হচ্ছে পুষ্পাক্ষ, একটা হচ্ছে বৃতি, একটা হচ্ছে দলমণ্ডল বা পাপড়ি, একটা হচ্ছে পুং স্তাবক, আর একটা হচ্ছে স্থির স্তাবক। এই 5টা ফুল যাদের থাকে তাদেরকে বলা হয় আদর্শ ফুল। এটা কিন্তু সিলেট বোর্ড 2015 সালে আসছে, ঠিক আছে ফাতেমা, এটাকে হচ্ছে কারেক্ট করে নেও। দেন আসো, কি বলছে যে একটি গর্ভপাতের কয়টি অংশ থাকে, দেখি কে পারবে। একটি, 2টি, 3টি নাকি 4টি? একটা গর্ভপাতের কয়টা অংশ থাকবে? সঠিক অ্যান্সার 1 ডি, তানভি আক্তার না এমডি নাজমুল হক। এটা বলো দেখি কে পারে। ফার্স্টে সবার আগে অ্যান্সার দিচ্ছে মোতালেব খান, সি 3টা, একটি গর্ভপাতের 3টা অংশ থাকে। ওকে ওটা সৌরভ ইসলাম, সি 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 দিয়েই গেছে, ভেরি গুড, সবাই পাচ্ছে। ইমন, আবদুল্লাহ হোসেন, ফাতেমা আক্তার এবার সি দিছে, ঠিক আছে। ইভা ভাই আমি তো আগেই উত্তর দিছি, ওকে ইভা আমি হয়তো বা মিস্টেক করে গেছি। তারপরে জৌরা খাতুন, তারপরে সাইদ হোসেন, মুবিন, ওকে ইমরান ইমু। এই ভি লেখছে কেন, ভি ইমরান ইমু 2 নম্বর ভি মানে কি? ওকে চলো এরপরে শিমুল লেখছে, আমিও তো দিলাম, ওকে তোমার নাম তো অনেক পড়ি। এরপরে আসো, শুক্রাশয় হতে নির্গত হরমোন কোনটি, দেখি কোন ছেলে আগে অ্যান্সার দিতে পারে। শুক্রাশয় নির্গত হরমোন কোনটি? একান্ত দাস ভাইয়া, ওকে একান্ত দাস তোমার নাম পড়ছি। মোহিত চৌধুরী পড়ছি, সন্ধ্যা, তনু রয় আবার কি করছে, এ ওকে সবার আগে হাসবি ফকির দিছে, না না স্যার হাসিব ফকির। ওকে ঠিক আছে, সঠিক অ্যান্সার হচ্ছে আমাদের এ। এ শুক্রাশয় থেকে কোন হরমোন নির্গত হয়? হাই হাই, ইস্ট্রোজেন, প্রজেস্টেরন, রিল্যাক্সিন, 3টাই হচ্ছে আমার ডিম্বাশয় বা ওভারি থেকে হয়। অ্যান্ড্রোজেন হচ্ছে আমার শুক্রাশয় থেকে হরমোন নিঃসৃত হয়। আমাদের কি ছিল, একটা অ্যান্ড্রোজেন আর একটা হচ্ছে টেস্টোস্টেরন আর এবং অ্যালডোস্টেরন বলছিলাম না। আচ্ছা এখানে সঠিক অ্যান্সার হবে হচ্ছে আমার বি, এটা হচ্ছে অ্যান্ড্রোজেন হরমোন নিঃসৃত হবে। অ্যান্ড্রোজেন, টেস্টোস্টেরন এবং হচ্ছে
আর অ্যালডোস্টেরন বলছিলাম। আর এই তিনটাই হচ্ছে আমার ডিম্বাণু থেকে নিঃসৃত হয় বা ওভারি। ঠিক আছে, তাহলে সঠিক অ্যান্সার বি। সবাই একটু কারেকশন করে নাও। ঠিক আছে, এই যে শিমুল লিখছে বি। তারপরে পরবর্তী কোশ্চেন দেখো, গর্ভাবস্থায় সাধারণত কত সপ্তাহ পর্যন্ত বিদ্যমান থাকে? এটা সাধারণ হবে, দেখো তো দেখি কে পারে। 36 থেকে 38 সপ্তাহ, নাকি 38 থেকে 40, 40 থেকে 42, 42 থেকে 44? বি ফার্স্ট অ্যান্সার দিছি বি। ওকে, সবার আগে দিচ্ছে বনলতা সেন। বনলতা সেন নামটা কিন্তু সুন্দর না? আমাদের কবি কে ছিল? জীবনানন্দ দাশের বনলতা সেন। একটা কবিতা আছে সুন্দর এই নামেই। ওকে, সবাই আমরা পারছি, এটা হচ্ছে বি, 38 থেকে 40 সপ্তাহ। এরপর আসো যে নিষেকের কত সপ্তাহের মধ্যে অমরা গঠিত হয়? নিষেকের কত সপ্তাহের ভিতর অমরা, এটা আমি পড়াইছি, মার্কও করে দিছি, দেখি কে দেয়। নিষেকের কত সপ্তাহ পরে? এটার অ্যান্সার দেখি সবার আগে কে দিতে পারে। আমি দিচ্ছি ভাইয়া 5, আমি দিচ্ছি, বলো অ্যান্সার কি? এ। এটাও সবার আগে মোতালেব খান দিচ্ছে 12 সপ্তাহ। নিষেকের 12 সপ্তাহের ভিতরেই আমাদের আমরা গঠিত হয়। ওকে, তারপরে সাইমা দিচ্ছে, হাসিব, আজমির লিখছে, আমি আগে দিচ্ছি, তোমারটা আমি দেখিনি তাহলে। ওকে, চলো পরবর্তী কোশ্চেন দেখি। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয়? এটা সবার পারা উচিত, কে পারে দেখি সবার আগে। কান্ত গোস্বামী লিখছে, আমি আগে দিছি। ওকে, বি গর্ভদণ্ডে। মায়ের হোসেন মেহেদি কি লিখছে? ফজলে রাব্বি, রিমেল দাস, একজন লিখছে ক্লাস শেষে একটা গান বলেন। আমি গান পারি না, গান তোমার দেবাশিস দাদা পারে, আমি পারলে গাইতাম। ঠিক আছে, আচ্ছা এটার অ্যান্সার দেখি সবার আগে দিচ্ছি ইমন, কি দিচ্ছে? ডি গর্ভমুণ্ডে। ওকে, সবার আগে সঠিক অ্যান্সার দিচ্ছে ইমন। পরাগায়নের ফলে পরিণত পরাগরেণু কোথায় পতিত হয়? সেটা হচ্ছে গর্ভমুণ্ডে। আমি না পড়াইছিলাম, মনে নাই যে এটা যে এরকম একটা চিত্র রেখে পড়াইছিলাম না? কি ছিল এটা? ছিল গর্ভমুণ্ড। গর্ভমুণ্ড, এটা ছিল হচ্ছে দণ্ড, আর এটা হচ্ছে গর্ভাশয়। তো এই তিনটা অংশ মেনলি থাকে। তো গর্ভমুণ্ডে হচ্ছে আমার হচ্ছে পরাগরেণুটা এসে পতিত হয় এখানে। ঠিক আছে, দেন গর্ভদণ্ডতে হয়ে আমার হচ্ছে গর্ভাশয়ে চলে আসে। তো সঠিক অ্যান্সার হচ্ছে গর্ভমুণ্ড। ওকে, ওকে চলো, মোতালেব সবার আগে দিচ্ছিল। ওকে, সমস্যা নাই। এরপর আসো যে নিচের কোনটি উভয়লিঙ্গ ফুল? দেখি তো কে পারে। আমরা জানি যে উভয় ফুল আছে 3 ধরনের আছে, এক লিঙ্গ, উভয়লিঙ্গ এবং হচ্ছে বহুলিঙ্গ, তাই না? দেখি সবার আগে অ্যান্সার কে দিচ্ছে। সবার আগে দিচ্ছে হচ্ছে মোহিত চৌধুরী, বি নাম্বার, অর্থাৎ আমাদের ধুত্রা। সঠিক অ্যান্সার হচ্ছে ধুত্রা বা বি নাম্বার। অনেক দাস দিছে। আচ্ছা, তারপরে শিমুল এ কেন নিল? লাউ হবে না? ওকে, বি বি। আজমির বিদেশে, হাসিব ফকির, সং প্লিজ ভাইয়া, সং বলবেন প্লিজ। এই তোমরা সবাই কি বলো, শুনবো না ভাইয়ের মুখে গান? আমি গান পারি না, গান না পারলে আমি বলবো কেমনে? আচ্ছা চলো, সবাই বি দিছে, আমরা সবাই পারি এটা। পরবর্তী কোশ্চেন চলে যাই। ফিটাস কত সপ্তাহে পূর্ণতা প্রাপ্ত হয়? এটাও আমরা সবাই পারবো, আমরা একটু আগেই পড়ছি যে কত সপ্তাহ পরে ফিটাস পূর্ণতা পায়। এটা দেখো কুমিল্লা বোর্ডে, কিন্তু 21 সালে কুমিল্লা বোর্ডের কোশ্চেন। কবিতা, এই যে মেহেদি হোসেন লিখছে কবিতা বলতে। আচ্ছা, এটা কি দিল? অনেক দাস ডি দিল, ডি হয় না, সঠিক অ্যান্সার না। রিমেল দাস বি দিয়েছে, এটাও সঠিক অ্যান্সার না। তানবিনা আক্তার বি দিয়েছে, এটাও সঠিক অ্যান্সার না। মেহেদি হাসান সঠিক অ্যান্সার সবার আগে দিচ্ছে আবারও ইমন। 8 সপ্তাহে, 8 সপ্তাহে পরে হচ্ছে ফিটাস পূর্ণতা প্রাপ্তি পায়। এরপর হচ্ছে কান্ত গোস্বামী লিখছে সঠিক অ্যান্সার। ওকে,
ভাইয়া তাহলে একটা কবিতা, আচ্ছা দেখা যাবে কবিতা, আগে দেখি শেষ পর্যন্ত ক্লাস করায়। সৌরভ ইসলাম, ঠিক আছে অ্যান্সার। মোবারক ইসলাম, একান্ত দাস, জুবাইর আবার সি দিলা কেন? 28 সপ্তাহ তো না, 28 সপ্তাহ ফিটেস পূর্ণতা পাবে 8 সপ্তাহে, ঠিক আছে। আশরাফুল ইসলামও এ দিছে। ওকে চলো পরবর্তী কোশ্চেন, এটা আমরা সবাই পাচ্ছি। কয়টি দেশে এইডসের বিস্তার ঘটেছে? আচ্ছা, এইডস মানে আমি তো বলছি যে আমার অ্যাকুট ইমিউনো ডেফিসিয়েন্সি সিনড্রোম, পূর্ণরূপ বলছি না, এটা মেনলি হচ্ছে আমাদের বইতেই আছে, যখন বই খুলবা তখন পাবা। এটা হচ্ছে এখন পর্যন্ত 164টা দেশে হচ্ছে এটা বিস্তার লাভ করছে, ঠিক আছে। তাহলে কি বলছে যে টোটাল হচ্ছে আমার 164টা দেশে এইডসের বিস্তার লাভ ঘটেছে। সি, ওকে সবাই পাচ্ছে আমরা সি। ও সুন্দর তো। এর পরবর্তী কোশ্চেন আসো, অর্থাৎ এমসিকিউ আমাদের এখানেই শেষ। এরপরে আমরা যাবো হচ্ছে আমাদের সিকিউতে। ওকে সবাই সি দিচ্ছে, এই মোতালেব খান তো সি দিয়েই যাচ্ছে। আচ্ছা দেখো তো সিকিউটা ফার্স্টে উদ্দীপকে কি বলছে। উদ্দীপকে বলছে যে এখানে দুইটা চিত্র দেওয়া আছে, দেখো একটা হচ্ছে আমার পুং গ্যামেট তৈরি হচ্ছে, এই যে এই দুইটা হচ্ছে আমার পুং গ্যামেট, আর এটা হচ্ছে আমার নালিকা নিউক্লিয়াস বা আর এই দুটো জনন নিউক্লিয়াস, আর এটা হচ্ছে আমার স্ত্রী গ্যামেটের গর্ভাশয়। তো প্রথম কোশ্চেন বলছে ঘ নাম্বার কেন, গ নাম্বার কই? এই যে এটা দেখো গ নম্বরে প্রথম কি বলছে যে চিত্র 1, মানে এই যে যে চিত্র, এই চিত্র উপাদানটির উৎপত্তি কিভাবে ঘটে ব্যাখ্যা করো, পারবা না? অর্থাৎ আমার যে দুইটা জনন নিউক্লিয়াস আর একটা নালিকা নিউক্লিয়াস কিভাবে গঠিত হয় বা উৎপত্তি লাভ করে এটা ব্যাখ্যা করতে বলছে। দেখি কে কে পারবে এটা? দেখি এটা কে কে পারবে যে এই উপাদানটি কিভাবে হয় এটা ব্যাখ্যা করতে, কে পারবে? পারবো ভাই এমন লিখছে, পারবো। তৃতীয় রয় লিখছে, মোবারক পারবে, হাসিব ফকির পারবে। ওকে সবাই মোটামুটি পারবে। এটা তো আমরা জানি যে ফার্স্টে একটা আমার পুং গ্যামেট, যেটা কি করবে আমরা যদি এরকম দেখি মাইক্রোস্কোপে, এখান থেকে আমার হচ্ছে 4টা সেল, মেলটা হচ্ছে 4টা থেকে আমি একটা নিছি, একটা, এটা পরবর্তীতে একটা কি হবে, 2টা নিউক্লিয়াসে হবে, একটা হচ্ছে বড় আর একটা ছোট, ছোটটার নিউক্লিয়াস বেশি, বড়টার নিউক্লিওজম কম, দেন এখান থেকে হচ্ছে আমার এই যে পরবর্তীতে এটা নালী আকারে তৈরি হয়ে যাবে, এইভাবেই হচ্ছে, ঠিক আছে। আমি একবারে জাস্ট করে দিলাম, জাস্ট এর ভিতরে তো একটা আরও 2টা স্টেপ আছে, তাই না? ওকে দেন পরবর্তী কোশ্চেন বলছে ঘ নম্বরে, দেখো কি বলছে যে এম আর এন এ মিলনে জীবজগতের জন্য গুরুত্বপূর্ণ। এম মানে কি, জনন নিউক্লিয়াস, এম ইকুয়াল টু জনন নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস। আর এন হচ্ছে কি আমার গর্ভাশয়। তা এই দুইটা যখন মিলন হবে তখন আমার কি হবে, আমার গর্ভাশয়, নিষেক হবে, তাই না? আর নিষেক না হলে কি আমার ফল তৈরি হতো? হতো না তো। গাছ তৈরি হতো? হতো না তো। তো নিষেক জীবজগতের জন্য খুবই গুরুত্বপূর্ণ, জাস্ট ব্যাখ্যা করে দেবা, ঠিক আছে। ওকে তাহলে এটাও আমরা সবাই পারবো, পারবো না সবাই? ওকে পারবে। এরপরে আসো, দেখো কি বলছে একটা উদ্দীপক, যে এক ধরনের জীবাণুর কারণে মানবদেহের শ্বেত রক্তকণিকা নষ্ট হয়ে যায়, ফলে মানুষের দেহের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায়। জীবাণুটি মানবদেহে অনেক দিন পর্যন্ত সুপ্ত অবস্থায় থাকতে পারে। উদ্দীপকে উল্লেখিত রোগের কারণসমূহ বর্ণনা করো। রোগটার নাম কি? দেখি কে বলতে পারে সবার আগে, জীবাণুটার নাম কি বা রোগটার নাম কি? সবাই লিখছে পারবো। নাম কি দেখি, নাম কি আগে বলতে পারে? আমার কমেন্ট একবারও পড়েন নাই, কে লিখছে এটা? সাইমন, তুমি কি কমেন্ট করছো? আমি সত্যি দেখিনি তোমার কমেন্ট। আচ্ছা এইচআইভি ভাইরাস, ওকে এইডস, এইচআইভি ভাইরাসের কারণে এইডস রোগ হয়, জাস্ট আমরা লক্ষণগুলো লিখে দেবো, ঠিক আছে। তারপরে আসো লাস্টে
আচ্ছা কি বলছে যে এই রোগটি প্রতিরোধ করণীয় সম্পর্কে তোমার মতামত, জাস্ট কীভাবে প্রতিরোধ করবা, ওই যে একটা ব্লাড ট্রান্সফিউশনের সময় পরীক্ষা করে নিবা কোনো ডিজিজ আছে কি না, একটা সিরিঞ্জই বারবার ইউজ করা যাবে না, এবং হচ্ছে আমার যৌন মিলনটা যাতে অনিরাপদ না হয়, জাস্ট এই কারণগুলো ব্যাখ্যা করে দিলে এনাও, ঠিক আছে। আর একটা উদ্দীপক দেখো এখানে, এটাই আমাদের শেষ, দেন আমরা এরপরে আমাদের ওই টপিকটা পড়ব। আচ্ছা কি বলছে যে উদ্দীপকে এ বি সি ও ডি অংশগুলো ব্যবহার করে একটি চিত্র অঙ্কন করে বিভিন্ন অংশ চিহ্নিত করে, অর্থাৎ কি এটা হচ্ছে আমার পুষ্পাক্ষ, বিটা আমার আছে বৃতি, সিটা হচ্ছে আমার পুংগ্যামেট, ডিটা হচ্ছে আমার স্ত্রী গ্যামেট। এটা নিয়ে আমার কি তৈরি করব, আমি একটা জাস্ট ফুলের চিত্র এঁকে ফেলবো, ঠিক আছে। আমি কিন্তু জাস্ট যদি বলি এখানে আছে পুংগ্যামেটোফাইট দিলাম এভাবে দিয়ে, পরে আছে স্ত্রী গ্যামেটোফাইট ভিতরে দিয়ে জাস্ট চিত্র রাখলে, জাস্ট চিত্রগুলো এঁকে ওই যে 5টা অংশ মার্ক করে দিলেই হয়ে গেল, ঠিক আছে। ওকে লাস্টেরটা দেখো, যে উদ্ভিদের বংশবৃদ্ধিতে সি আর ডি, সি মানে কি বলছি পুংগ্যামিট, আর ডি মানে বলছি স্ত্রী গ্যামিট। তো এই দুইটার ভূমিকা কেন, কারণ এই দুটার থেকে পুংগ্যামিট আর স্ত্রী গ্যামিট মানে জনন নিউক্লিয়াস আর হচ্ছে গর্ভাশয় যদি তৈরি না হয় তাহলে আমার নিষেক ঘটবে না, নিষেক না ঘটলে ফল ফুল কিছুই হবে না, নতুন গাছ সৃষ্টি হবে না, ফলে আমাদের জীবজগতই হচ্ছে কী হবে, আর বংশবিস্তার বিলুপ্ত হয়ে যাবে বা হচ্ছে মানে স্থির হয়ে যাবে। এই জন্য আমাদের এই দুটা খুবই খুবই গুরুত্বপূর্ণ, ঠিক আছে। আজকে আমাদের চ্যাপ্টার এখানেই শেষ। এখন আমরা পড়বো হচ্ছে আমাদের নতুন টপিক। এখন এই টপিক কে কে পড়তে চাই, মানুষের সাথে কমে গেল কেন হঠাৎ করে? সবাইকে বন্ধুরা যারা চলে গেছে মানে মেনশন করে দাও, সবাইকে নিয়ে একসাথেই পড়ি আমরা নতুন একটা টপিক, তাই না? ভাইয়া আমি ওকে, ভাইয়া শুভ ভাইয়ার কি আইডি নষ্ট হয়েছে নাকি আমি ঠিক বলতে পারবো না। ওকে চলো আমরা আমাদের নতুন টপিক গান বলতে বলছে, আমি গান পারি না, ইমন বারবার খালি গান নিয়ে নিয়ে আমাকে তারা দিয়ে যাচ্ছে। ওকে চলো আমরা আমাদের জাস্ট টপিকটা আমরা পড়ি। আচ্ছা এটা আফিয়া একটা জিনিস বলতেছে যে 28 সপ্তাহে, ওটা যদি ভুল হয়ে থাকে তাহলে বই থেকে কারেক্ট করে নিও, ঠিক আছে আফিয়া। একটা কমেন্টও রাধে রাধে কমেন্ট করছেই দুইটা, আমি দুইটাই পড়ছি, আবার বলে একটা কমেন্টও পড়ে নেই, না পারলেও গান বলবো। ওকে চলো আগে আমরা আমাদের নতুন একটা টপিক পড়ি। আমি কি বলছি যে আজকে আমরা পড়বো কি, সেটা হচ্ছে আইডেন্টিক্যাল এবং নন আইডেন্টিক্যাল টুইন, তাই তো, মানে হচ্ছে অভিন্ন যমজ। অভিন্ন যমজটা কি, অভিন্ন যমজ এটা কিভাবে হয়? এটা আসলে আমাদের হচ্ছে ডিম্বাণুর সাথে একটা বেশি কিন্তু শুক্রাণু কখনো মিলিত হতে পারে না, ঠিক আছে। তো মনে করো যে এটা হচ্ছে আমার হচ্ছে ডিম্বাণু, আমি ধরে নিলাম এটা হচ্ছে ওভাম মানে ডিম্বাণু, আর এটা হচ্ছে আমার শুক্রাণু, অনেকগুলো শুক্রাণু আছে, এগুলো হচ্ছে আমার স্পাম। আমি বলছিলাম যে ডিম্বাণুর চারদিকে 3টা লেয়ার থাকে, ওই লেয়ারগুলোর কারণে হচ্ছে যে কোনো একটা শক্তিশালী স্পামের নিউক্লিয়াসই ডিম্বাণু নিউক্লিয়াসের সাথে, এই যে মনে করো এটা ডিম্বাণু নিউক্লিয়াস আর এখানে শুক্রাণু নিউক্লিয়াস আছে, মিলিত হতে পারবে। তো এই যে অনেকগুলো আছে না, অনেকগুলোর ভিতরে একটা নিউক্লিয়াস, মনে করো একটা শুক্রাণু শক্তিশালী, সে ঢুকে পড়লো, ঢুকে তাহলে ডিম্বাণু নিউক্লিয়াস আর শুক্রাণু নিউক্লিয়াস একসাথে মিলিত হলো, মিলিত হয়ে আমার যেটা তৈরি করলো সেটা হচ্ছে জাইগোট, অর্থাৎ এই যে একটা ভ্রূণ তৈরি করলো, এই যে এটা, ঠিক আছে। এখন দেখো এটা কিন্তু একটাই ভ্রূণ তৈরি হয়েছে, অর্থাৎ একটা শুক্রাণু একটা ডিম্বাণু মিলিত হয়ে। এখন কোনো কারণে, বিভিন্ন কারণ হতে পারে, জেনেটিক কারণ বা এমনি কোনো কারণে, যদি এই একটা ভ্রূণ পরবর্তীতে আমার যদি 2টা খণ্ডে বিভক্ত হয়ে যায়, ভ্রূণ দেখো তৈরি হয়েছিল একটা, কিন্তু ওটা ভাগ হয়ে 2টা ভাগে বিভক্ত হয়ে গেছে, তখন এই যে এই কন্ডিশন যখন হবে তখন এই যে একটা ভ্রূণ থেকে 2টা বাচ্চা আছে না, এই 2টা বাচ্চাই কিন্তু সেম হবে, হয় 2টাই ছেলে হবে বা 2টাই মেয়ে হবে, তার দেখতেও প্রায় একরকম হবে, তাদের আচরণ বা তাদের জেন্ডার সব কিছু একরকম হবে, একে বলা হয় আইডেন্টিক্যাল বা অভিন্ন যমজ,
ঠিক আছে, এটা হচ্ছে অর্থাৎ একটাই ভ্রূণ গঠিত হয়েছিল, সেই একটা থেকে আমার দুইটা বাচ্চা হচ্ছে। আর যেটা হচ্ছে ভিন্ন যমজ, মানে একটা ছেলে বা একটা মেয়ে হয়, তখন কি হয়, একটা টাইমে দুইটা আর শুক্রাণু প্রবেশ করে, অর্থাৎ ডিম্বাণুর একটা নিউক্লিয়াসের সাথে আমার শুক্রাণুর দুইটা নিউক্লিয়াস মিলিত হচ্ছে, শুক্রাণুর দুইটা নিউক্লিয়াস মিলিত হচ্ছে। এই যে ভ্রূণটা তৈরি হলো, এই ভ্রূণটা থেকে যে বাচ্চা তৈরি হবে, অর্থাৎ আমার দুইটা ভ্রূণ তৈরি হচ্ছে দুইটা নিউক্লিয়াস দিয়ে, তখন এখানে হয় একটা ছেলে হবে একটা মেয়ে হবে, তাদের বৈশিষ্ট্য আলাদা হবে, তাদের আচরণগত সব কিছু, জেন্ডার সব কিছু আলাদা হবে। অর্থাৎ দুইটা শুক্রাণু মিলে যখন দুইটা ভ্রূণ তৈরি করে, তখন আমাদের দুইটা বাচ্চা আলাদা হয়, ওকে বলা হয় নন আইডেন্টিক্যাল টুইন, হয় একটা ছেলে হবে একটা মেয়ে হবে, ঠিক আছে। আর যখন একটা ভ্রূণ থেকে কোনো কারণে ভেঙে মানে দুইটা খণ্ড বিভক্ত হচ্ছে এবং দুইটা বাচ্চা তৈরি হচ্ছে, তখন যে যমজ তৈরি হচ্ছে সেটা হচ্ছে অভিন্ন বা হচ্ছে আমার আইডেন্টিক্যাল টুইন। এটাই ছিল আজকের হচ্ছে ক্লাসের লাস্ট টপিক, যে যমজ কীভাবে হয়, আর সেটা একই টাইপের বা আইডেন্টিক্যাল বা নন আইডেন্টিক্যাল কীভাবে হয়, সেটা হচ্ছে আশা করি সবাই বুঝছো মোটামুটি, তাই না? দেখো তো সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার হলে আজকের মোটামুটি ক্লাস লাস্ট টপিক কমপ্লিট। ওকে, তাহলে আশা করি সবাই বুঝতে পারছো মোটামুটি, তাই না? সবার ক্লিয়ার? ওকে, সবার ক্লিয়ার। তাহলে তোমাদের সাথে আবার পরবর্তীতে কোনো চ্যাপ্টার নিয়ে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো, ভাইয়ের জন্য দোয়া করো। ভাইয়ের হচ্ছে পরশুদিন থেকে পরীক্ষা শুরু, অ্যান্ড কী বলবো, ক্লাস কেমন লাগলো এবং নোটস সাবমিট করে গ্রুপে জানিয়ে দাও, ঠিক আছে? আর কারোর কোনো কথা আছে? কান্ত গোস্বামী ভাই, সিং এ সং, কবিতা বলেন না ভাইয়া, কবিতা। ওকে, কবিতা, আমি তো কবিতা পারি না, কেমনে বলবো? আচ্ছা যাও, সবাই বলতেছে যখন। আচ্ছা আমি পারি না, আমার গলাও ভালো না, অনেক, বুঝছো তো, বলাই যায় একটা, খারাপ হলে কেউ কিছু বলতে পারবো না, ঠিক আছে? কি কবিতা বলবো? রবীন্দ্রনাথেরই কোনো একটা বলি। রবীন্দ্রনাথ চলবে? কবিতা, কবিতা আমাকে ফাঁসাই দিল। ওকে ওকে, দাঁড়াও দেখি। ওকে ভাইয়া, চলবে 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 চলবে, চলো। ভাইয়ের গলা বা ভাইয়ের আবৃত্তি অত ভালো না, তো সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবা। শুরু করি, ঠিক আছে? রবীন্দ্রনাথের একটা কবিতা, এটা হচ্ছে যে হঠাৎ দেখা, কবিতার নাম। যখন মানে দুইজন মানুষের হঠাৎ করে দেখা হয়ে যায়, তখন তাদের ভিতরে আসলে কীভাবে পরিচয় হয় বা কী হয়, এটা নিয়েই কবি রবীন্দ্রনাথ ঠাকুর লিখছেন, হঠাৎ দেখা। তো চেষ্টা করি, ঠিক আছে? দেখে দেখে বলতেছি, কারণ মুখস্থ নেই। রেলগাড়ির কামরায় হঠাৎ দেখা, ভাবিনি সম্ভব হবে কোনো দিন। আগে ওকে বারবার দেখেছি লাল রঙের শাড়িতে ডালিম ফুলের মতো রাঙা। আজ পড়েছে কালো রেশমের কাপড়, আঁচল তুলেছে মাথায়, দোলন চাপার মতন চিকুন গৌর মুখখানে ঘিরে। মনে হলো কালো রঙের একটা গভীর দূরত্ব ঘনিয়ে নিয়েছে নিজের চারদিকে, যে দূরত্ব শস্য ক্ষেতের শেষ সীমানায়, শালবনে নীলাঞ্জনে। থমকে গেল আমার সমস্ত মনটা, চেনা লোককে দেখলাম অচেনার গাম্ভীর্যে। হঠাৎ খবরের কাগজ ফেলে দিয়ে আমায় করলে নমস্কার, সমাজবিধি পদ গেল খুলে, আলাপ করলাম শুরু, কেমন আছো, কেমন চলছে সংসার ইত্যাদি। সে রইল জানালার বাইরের দিকে চেয়ে, যেন কাচের দিনে ছোঁয়াচে পার হওয়া চাউনিতে। দিলে অত্যন্ত ছোট দু একটা জবাব, কোনোটা বা দিলেই না, বুঝিয়ে দিলে হাতে অস্থিরতায় কেন এসব কথা, এর চেয়ে অনেক ভালো চুপ করে থাকা। আমি ছিলাম অন্য বেঞ্চিতে ওর সাথীদের সঙ্গে, একসময় আঙুল নেড়ে জানালে কাছে আসতে,
মনে হলো কম সাহস নয়। বসলাম ওর এক বেঞ্চিতে। গাড়ির আওয়াজে বললাম মৃদু স্বরে, কিছু মনে করো না। সময় কথা, সময় নষ্ট করবার। আমাকে নামতে হবে পরের স্টেশনে, দূরে যাবে তুমি, দেখা হবে না আর কোনো দিনই। তাই যে প্রশ্নটার জবাব এতকাল থেমে আছে শুনবো তোমার মুখে, সত্য করে বলবে তো? আমি বললাম, বলবো। বাইরের আকাশের দিকে তাকিয়েই শুধলো, আমাদের গেছে যে দিন একেবারেই কি গেছে, কিছুই কি নেই বাকি? একটু রইলাম চুপ করে, তারপর বললেন, রাতের সব তারাই আছে দিনের আলোর গভীরে। খটকা লাগলো, কি জানি বানিয়ে বললাম নাকি। ও বললে, থাক এখন যাও ওদিকে। সবাই নেমে গেল পরের স্টেশনে, আমি চললাম একা। শেষ। কোনোদিন আমি কবিতা টবিতা পড়ি নাই, জাস্ট দেখে দেখে পড়লাম। জানি না কেমন হয়েছে, সবাই ক্ষমা দৃষ্টিতে দেখবা, ঠিক আছে? হাই হাই, নেট কাজ করে না কেন? ওকে, ঠিক আছে। তোমাদের কি জন্য আশা পূরণ হয়েছে। ভাইয়াকে দিয়ে মানে কবিতা বলাই নিলা, ভাইয়া পারে নাই। তারপরেও জানো কেন কিছু একটা হয়েছে, ভাইয়াকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে অবশ্যই দেখবা। আর ভাইয়ের ক্লাস কেমন লাগলো সেটা নোট সাবমিট করে জানাতে ভুলবা না। পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ক্লাসে। ভাইয়ের জন্য দোয়া করবা, ভাইয়ের কারণ কি পরশুদিন থেকে পরীক্ষা। ঠিক আছে, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ, নমস্কার, আসসালামু আলাইকুম। সবার সাথে পরবর্তীতে আবার দেখা হবে।